Welcome all to my channel Educate Academy. আজকে আমরা ইন্টারনেটের পেপার 1 এর ইউনিট 2 রিসার্চ অ্যাপটিটিউড সম্বন্ধে যে ইউনিটটা আছে সেই ইউনিট সম্বন্ধে আমরা আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমরা বলে রাখি যে ভিডিওটা পুরোই আপনারা দেখবেন, কারণ রিসার্চ এমন একটা টপিক, এমন একটা ইউনিট আমাদের এডুকেশন সাবজেক্ট পেপার 2 এর, তাছাড়া পেপার 1 এরও এমন একটা টপিক, এমন একটা ইউনিট যেখান থেকে প্রচুর কোশ্চেন্স আমরা গত প্রিভিয়াস যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে নেটের বা সেটের সেগুলোতে আমরা দেখতে পাই। সুতরাং এরকম ইম্পর্টেন্স একটু ভালো করে দেখবেন, কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো প্রথমেই রিসার্চ বলতে আমরা সাধারণত জানি এবং পড়েও এসেছি, কম বেশি সবাই জানি যে রিসার্চ বলতে কি বলা হয়, গবেষণা। ঠিক আছে, গবেষণা কথাটার যদি আমি এক কথায় বলি, সে কথাটা হলো পুনরায় খোঁজা, পুনর্বার খোঁজা, অর্থাৎ রিসার্চ, পুনর্খোঁজা। তো এইটার একটা ব্যাখ্যা আমি যদি দিই এরকম, যে অ্যান অ্যাটিটিউড অফ ইনকোয়ারি, অর্থাৎ কোনো একটি বিষয়, কোনো একটি ঘটনা, কোনো একটি পরিস্থিতি সম্বন্ধে বা কোনো একটি তত্ত্ব বা থিওরি সম্বন্ধে আমরা তার বিশ্লেষণমূলক আলোচনা এবং বিশ্লেষণমূলক তার ব্যাখ্যা এবং পুনরায় ঘটে গেছে এমন কিছু সত্যতা যাচাই করার জন্য আমরা সাধারণত গবেষণা করে থাকি। গবেষণাটা বিভিন্ন ধরনের পদ্ধতিতে হয়ে থাকে, যেমন সিস্টেমেটিক অ্যান্ড স্কলারলি অ্যাপ্লিকেশনস অফ এ সায়েন্টিফিক মেথড, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে রিসার্চ বা গবেষণা ক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে এবং সিস্টেমেটিকভাবে কোনো একটা তত্ত্বগত বিষয় বা কোনো একটা ঘটনা বা কোনো একটা পরিস্থিতিকে ব্যাখ্যা করা এবং তার সম্বন্ধে সত্যতা যাচাই কি, তার সম্বন্ধে মূল সূত্রটা যাচাই করা বা পুনর্বার সেগুলো নিয়ে ব্যাখ্যা করা, আলোচনা করা, সমালোচনা করা, সবকিছুকেই আমরা একাধারে গবেষণা বলে থাকি। গবেষণা শুধুমাত্র যে ইনস্টিটিউশনের মধ্যে হবে, অর্থাৎ ফর্মাল এডুকেশনের মধ্যে হবে তা নয়। গবেষণাটা এমন একটি বিষয় যেটা ফর্মাল এডুকেশনের বাইরেও যে কেউ করতে পারে। তবে সেই পরিপ্রেক্ষিতে যে কেউ করতে পারে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে বলে রাখি আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো, যে একটা গবেষণা করতে বা একটা গবেষণা করতে যে সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমাদের মেনটেন করতে হয়, অর্থাৎ ঠিক করতে হয়, বা সেই যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের মেনে চলতে হয়, সেগুলো কিন্তু আমাদের একটু নজর দিতে হবে। প্রথমে যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে, বলা হয় ইট ইজ এ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে বললেই আমরা প্রথমে বুঝে নিই যে এটা একটা ল্যাবরেটরি বেসড, অবশ্যই এটা ল্যাবরেটরি বেসড, ঠিক আছে? অর্থাৎ এমন একটি ইনভেস্টিগেশন, এমন একটি খোঁজ যেটা আমাদের বিজ্ঞানসম্মতভাবে হবে। বিজ্ঞানসম্মত বলতে একটা ল্যাবরেটরি থাকবে, যেখানে কি হবে, একটা কন্ট্রোল সিচুয়েশনস এবং সেখানে সিস্টেমেটিক ওয়ে বলতে এখানে বিভিন্ন ধরনের আমরা বুঝি। সিস্টেম বলতে আমরা এখানে সিকোয়েন্সিং বুঝি, সিস্টেম বলতে এখানে ইনপুট আউটপুট প্রসেসকে বুঝি, এবং সিস্টেম বলতে একটা ম্যানিপুলেটেড এরিয়াকে বুঝি। অর্থাৎ এখানে এমন গবেষণা, সুতরাং আমরা বলতে পারি যে গবেষণা হলো এমন একটি বিষয় যার মধ্যে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন কনসেপ্টটা যেমন থাকবে, তেমনি থাকবে সিস্টেমেটিক ইনভেস্টিগেশনস, তেমনি একটা স্টেপস থাকবে। অর্থাৎ যে কোনো কাজেরই আমরা আমাদের জীবনে অনেক কাজ করে থাকি এবং প্রত্যেকটা কাজেরই একটা সিকোয়েন্স থাকে, একটা স্টেপস থাকে, একটা ধাপ থাকে। ধাপগুলো কিরকম, অর্থাৎ প্রথমে কোন কাজটা করব, একটা কাজ আমি শুরু করব, প্রথমে কোন কোন কাজগুলো করব, তারপরে কি কাজ করব এবং লাস্ট অবধি কিভাবে কাজটা সম্পূর্ণ করবো, সেটাকে স্টেপস বলা হয়, সেটা আমরা আলোচনা করব। অর্থাৎ এবং এবার দেখে নেব দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্সটা কি বলছে, ইট হেল্পস টু ডেভেলপিং অ্যান্ড ইভ্যালুয়েটিং কনসেপ্ট অ্যান্ড থিওরিজ। আমরা একটু পরে পড়বো। সাধারণত রিসার্চকে দুটি ভাগে ভাগ করা যায়, দুটি ডিজাইনে ভাগ করা যায় বলা হয়। একটা হচ্ছে গুণগত দিক থেকে, আর একটা হচ্ছে পরিমাণগত দিক থেকে, যেগুলোকে আমরা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ বলি। সাধারণত কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ বিষয়টা দুইটাই ডিফারেন্স। কোয়ালিটেটিভ বেসড করে ওপেন এরিয়া, ন্যাচারালিস্টিক এনভায়রনমেন্টে, এবং এবং কোয়ান্টিটেটিভ বেস হচ্ছে ল্যাবরেটরি বেস, যেখানে একটা অবজারভেশনস থাকবে, নির্দিষ্ট অবজারভেশন
নির্দিষ্ট বিষয়বস্তুকে ম্যানিপুলেট করা যাবে, সেখানে বিষয়বস্তুকে কন্ট্রোল করা যাবে, বিভিন্ন যে ভেরিয়েবলস, বিভিন্ন যে ইন্টারনাল ভেরিয়েবল আর এক্সটার্নাল ভেরিয়েবল যেগুলো আছে, সেগুলো যে ইফেক্ট করে আমাদের গবেষণা ক্ষেত্রে, সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং সেগুলোকে আমরা সঠিক জায়গায় রিফ্লেকশন করতে পারবো, রিফ্লেক্টিভ করতে পারবো। সুতরাং এটা একটা ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চের দিক। এছাড়া বলা হচ্ছে এক্সপেন্স দি লিমিটস অফ নলেজ, অর্থাৎ আমাদের জ্ঞানের আহরণ কখনো শেষ হয় না। আমরা সবসময় কোনো না কোনো কিছু থেকে, কোনো না কোনো দিক থেকে সবসময় জ্ঞান আহরণ করে যাচ্ছি, করে চলেছি। সুতরাং গবেষণা আমাদের সাহায্য করে একটা বিষয় সম্বন্ধে ভ্যারাইটিস অফ অ্যাসপেক্টসে আমাদের চিন্তা করাতে, একটা বিষয় সম্বন্ধে বিভিন্ন ধরন, বিভিন্ন দিক সম্বন্ধে আমাদের জানতে এবং তার সঠিক ব্যাখ্যাকে বুঝতে। অর্থাৎ সুতরাং বোঝাই যাচ্ছে রিসার্চ বা গবেষণা হলো এমন একটি কাজ, এমন একটি দিক যেটা আমাদের আমাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে। আমাদের যে স্কিমা আছে, নলেজ নলেজের যে ভান্ডার আছে, সেই ভান্ডারকে আমাদের আরো ডেভেলপ করে। ফাইন্ডিং থ্রু রিসার্চ ক্যান নট বি ইমপ্লিমেন্ট ইমিডিয়েটলি, অর্থাৎ এখানে বলা হচ্ছে গবেষণা হচ্ছে এমন একটি বিষয় যেখানে ফাইন্ডিং থ্রু রিসার্চ, অর্থাৎ রিসার্চ থেকে, গবেষণা থেকে যে উত্তরটা আমি পেলাম বা বিষয়বস্তুগুলো আমরা পেলাম, সেগুলো কিন্তু আমরা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারি না। কারণ যে কোনো কাজ, যে কোনো গবেষণা যখন থিওরিক্যাল ভাবে আমি একটা সূত্র তৈরি করলাম বা থিওরিক্যাল ভাবে আমি যদি কোনো একটা তত্ত্ব তৈরি করলাম, তখন কিন্তু সেটা সরাসরি আহ, বাস্তব জীবনে অ্যাপ্লিকেশনস হয় না। সেই জন্য কখন অ্যাপ্লিকেশনস হবে? তখন যখন যখন আমরা কোনো একটা গবেষণা বা কোনো একটা কাজকে সঠিকভাবে বাই স্যাম্পল এবং স্যাম্পলিং প্রসিডিউরে আমাদের যে কোনো একটা গবেষণার ক্ষেত্রে উইদাউট স্যাম্পল তো কাজ করা যায় না। একটা গবেষণা রেডি প্রস্তুত করতে গেলে বা যে ধরনের গবেষণা হোক, এটা মোটামুটি একটা স্যাম্পল থাকে, অর্থাৎ কোথা থেকে আমি কালেক্ট করছি ডেটাটা। উইদাউট ডেটা উই কান্ট রিসার্চ। সো কোন স্যাম্পলগুলো আমরা নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি, এই পদ্ধতিগুলো আমরা পরে আলোচনা করব। সুতরাং এখানে যেটা বলছে, ফাইন্ডিংস থ্রু রিসার্চ ক্যান নট বি ইমপ্লিমেন্ট ইমিডিয়েটলি, অর্থাৎ যে কোনো একটা থিওরি, গবেষণার দ্বারা কোনো একটা থিওরি আমি যদি তৈরি করি, সেগুলো কিন্তু সরাসরি বা প্রত্যক্ষভাবে কোনো একটা গবেষণার কোনো একটা বাস্তব জগতে প্রয়োগ করা যায় না। সেজন্য কিছু নিয়ম পদ্ধতি আছে, আমরা সেটাগুলো পরে আলোচনা করব। ইটস অ্যান এসেনশিয়াল টুল ফর গুড ডিসিশন মেকিং, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে অন্য একটা মানুষ, অন্য একজন ব্যক্তি আমাদের কোনো একটি কথা বললে, কোনো একটি বিষয় বোঝালে, সেটা যে আমি সরাসরি গ্রহণ করবো তা কিন্তু নয়, সেটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ কোনো একটা বিষয় অনেকেই বলতে পারে, যে বিষয়ে অনেকে আমাদের শিক্ষা দেয়, সে রাস্তাঘাটে চলতে চলতে হতে পারে, বাড়িতে হতে পারে বা শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে, কিন্তু আমরা কখনো ওই বিষয়টাকে আমাদের মধ্যে গ্রহণ করি, আয়ত্ত করি তখন যখন আমরা বিষয়গুলোর সম্বন্ধে ব্যাখ্যা করতে পারবো, বিষয়গুলি আমাদের বাস্তব জীবনের সাথে কতটা রিলেট সেগুলো বুঝতে পারবো, তারপরেই কিন্তু আমরা সেগুলোকে গ্রহণ করি। অর্থাৎ বলা যায় রিসার্চ এজ আ টুলস একটি এমন একটি দিক যেটা আমাদের যে কোনো ভালো ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুবই কার্যকরী। এছাড়া অন্যান্য অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে রিসার্চের, ঠিক আছে। এবার আমরা দেখে নেব এইমস এন্ড অবজেক্টিভস অফ রিসার্চ, অর্থাৎ রিসার্চ কেন করব, তার লক্ষ্যটা কি বা উদ্দেশ্যই বা কি, মেনলি কেন করি। সাধারণত রিসার্চ আমরা প্রধানত করি হচ্ছে থিওরি বিল্ডিং, ঠিক আছে। তো কোনো তত্ত্ব বা কোনো একটা সূত্র তৈরি করার ক্ষেত্রে বা কোনো একটি ইনফরমেশন গ্যাদার করার ক্ষেত্রে, ঠিক আছে, আমরা সাধারণত গবেষণা করে থাকি। গেইন ফ্যামিলিয়ারিটি উইথ এ ফেনোমেনন অ্যান্ড টু অ্যাচিভ নিউ ইনসাইট, অর্থাৎ কোনো একটি তত্ত্ব বা কোনো একটি বিষয়কে সম্বন্ধে আমরা বিষয়কে আয়ত্ত করার জন্য এবং ওই বিষয় সম্বন্ধে ব্যাখ্যা করে সিস্টেমেটিক ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করে সেই বিষয় সম্বন্ধে আরো ভালোভাবে জানতে, আরো অন্তর্দৃষ্টিমূলক বিষয়টা অন্তর থেকে, অর্থাৎ আরো ভিতর থেকে, ইনসাইট থেকে জানতে বুঝতে আমরা কিন্তু গবেষণা ব্যবহার করতে পারি। পোর্ট্রে অ্যাকুরেটলি দি ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কোন একটি বিষয়ের সম্বন্ধে সামগ্রিক ব্যাখ্যা জানতে। এখানে যেমন দেওয়া আছে দেখুন, ডেসক্রিপটিভ একটা রিসার্চ ডিজাইন, যেটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি বোথ হয়ে থাকে, ঠিক আছে। ডেসক্রিপটিভ একটা উদাহরণ আমরা বলতে পারি সার্ভে রিসার্চ। আমরা যখন আমরা দেখতে পাবো, যখন আমরা আমাদের প্রতি 5 বছর অন্তর অন্তর, না সরি 10 বছর অন্তর অন্তর আমাদের সার্ভে হয়, ঠিক আছে।
জনগণ সার্ভে হয়, পপুলেশন সার্ভে। সেখানে আমরা দেখতে পাবো যে বাড়িতে এসে বিভিন্ন ধরনের আলোচনা করে যায় যে আপনাদের বাড়িতে কজন মানুষ আছে, আপনাদের বাড়ি কেমন, আপনাদের কি কি পশু প্রতিপালন করেন, এগুলো সমস্ত কিছু কিন্তু সার্ভের অন্তর্গত। কিন্তু এই আমরা কি করি, এটা হচ্ছে একটা কোয়ালিটিভ সার্ভে। এবার কোয়ালিটিভ সার্ভে কোনটা, এই যে আমাদের কত জনসংখ্যা, আমার বাড়িতে কজন আছে বা অন্য পাশের বাড়িতে কজন আছে, আমার পাড়াতে টোটাল কজন আছে, এই যে টোটাল যে জনসংখ্যার গণনা, এটা হচ্ছে কোয়ান্টিটি। অর্থাৎ এই জন্য রিসার্চকে, ডেসক্রিপটিভ রিসার্চকে, রিসার্চের মধ্যে যে একটা ভাগ সার্ভে রিসার্চ, তার তাকে কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ বোথ বলা হয়। ঠিক আছে। ডিটারমাইন দি ফ্রিকোয়েন্সি উইথ হুইচ সামথিং অ্যাকুয়ার্স। অর্থাৎ কোন একটি ব্যক্তি বা কোন একটি সমস্যা আমাদের মধ্যে দীর্ঘ সময় ধরে চলছে, কোন একটি সমস্যা আমাদের, যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আমরা যে কোনো পড়ার ক্ষেত্রে, যে কোনো এডুকেশনাল পার্সপেক্টিভে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাটা ধরুন আমরা নেট পাচ্ছি না, এমন অনেক ইয়াং এক্সপিরিয়েন্স আছে ইন্টারনেটের, যারা দীর্ঘদিন যাবৎ পরীক্ষা দিচ্ছে কিন্তু নেট পাচ্ছে না। কিন্তু এবার সেগুলোকে কি, সেগুলোকে যাচাই করুন। রিসার্চ বলতে কিরকম, এখানে একটা সিস্টেমেটিক ওয়ে, সায়েন্টিফিক ওয়ে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ, অর্থাৎ তুমি যে বা আপনি যে যে সমস্ত যেইভাবে পড়ে আসছেন, এত সময় যেভাবে পড়ে আসছেন, এই এত ধরুন 7টা বা 8টা আপনি পরীক্ষা দিয়েছেন নেটে, কিন্তু এখনো পাশ করতে পারেননি। এবার কেন পাশ করতে পারেনি, আমি ধরুন গবেষণা করব আপনাকে নিয়ে। অর্থাৎ একটা, আপনি পাশ করার না করার পিছনে কি সমস্যা রয়েছে, কি স্ট্রেংথ রয়েছে, কি উইকনেস রয়েছে, সেগুলোকে আমাকে যাচাই করতে হবে। অর্থাৎ যে প্রসিডিউরে আপনি দীর্ঘ সময় ধরে পরীক্ষা দেওয়ার জন্য পড়ে আসছেন, সেই প্রসিডিউরটা আদৌ কতটা কার্যকারী, আদৌ সেই প্রসিডিউরে আপনি সাকসেস পাননি কেন। অর্থাৎ ডায়াগনোসিস করা, নির্ণয় করা, আপনার যে দুর্বলতা, আপনার যে সবলতা আছে, সেগুলোকে নির্ণয় করতে সাহায্য করে গবেষণা। টেস্ট হাইপোথিসিস অফ এ ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবল। হাইপোথিসিস সম্বন্ধে আমরা আলোচনা করব পরে, কিন্তু এখন বলে রাখি যে হাইপোথিসিস হচ্ছে প্রিডিটারমাইন্ড অফ এইম অর অবজেক্টিভস। প্রিডিটারমাইন্ড অর্থাৎ পূর্ব নির্ধারিত কিছু কনসেপ্ট, এবং যার উপর বেস করে আমাদের সাধারণত রিসার্চ গুলো হয়। অর্থাৎ যেগুলোকে আমরা এইমস বা অবজেক্টিভস এ রেখে থাকি কোয়ালিটিভ রিসার্চের ক্ষেত্রে, এবং হাইপোথিসিস সেকশনে রেখে থাকি কোয়ান্টিটিভ বা পরিমাণগত রিসার্চের ক্ষেত্রে। অর্থাৎ বলা হয় যে, আমরা ধরুন একটা উদাহরণ দিয়ে বলি, যদি এরকম উদাহরণ দেয়, আমরা একটা ধরুন আমরা একটা গবেষণা করব, এবং গবেষণা করার জন্য একটা রিলেশনশিপ ধরনের একটা গবেষণা করতে হবে, অর্থাৎ সম্পর্কিত। অর্থাৎ আমরা যদি বলতে পারি যে হায়ার এডুকেশনের সম্বন্ধে, অর্থাৎ যত হায়ার এডুকেশনের সাথে বা হায়ার লিটারেসির সাথে সোসাইটাল বিহেভিয়ারের কোনো সম্পর্ক আছে কিনা। হায়ার লিটারেসি অর্থাৎ উচ্চশিক্ষিত, এর একটা ভেরিয়েবল উচ্চশিক্ষা, যেটা ভেরিয়েবল বলতে আমাদের বলে রাখি, ভেরিয়েবল হচ্ছে টার্ম বা সেই হচ্ছে শব্দটা, যেই ভেরিয়েবলটা ভ্যারি করে, অর্থাৎ চেঞ্জেবল, অলওয়েজ চেঞ্জেবল ইজ কল্ড ভ্যারিয়েবল। আর যদি কোনো ভ্যারিয়েবল চেঞ্জ হয় না, ধরুন আমি বলতে পারি যে মেল বা ফিমেল বা রুরাল আরবান, এগুলো কিন্তু চেঞ্জ হয় না উইদাউট চেঞ্জ, অর্থাৎ এগুলোকে কনস্ট্যান্টস বলা হয়। কনস্ট্যান্টস যখন চেঞ্জ হতে থাকে, তখন সেটা আমাদের ভেরিয়েবলে পরিণত হয়। সুতরাং এটা আমি বলতে পারি যে উদাহরণটা যেটা দিচ্ছিলাম, সেটা হচ্ছে হাই লিটারেসি রেট, অর্থাৎ হাই লিটারেসির সঙ্গে সোসাইটাল বিহেভিয়ার আদৌ সম্পর্ক আছে কিনা। এটা ধরুন একটা রিলেশনশিপ, দুটো ভেরিয়েবল, দুটো চলকের মধ্যে আমরা সম্পর্ক করব, এবং এই সম্পর্কের মধ্যে আমি যখন হাইপোথিসিসটা লিখবো, অর্থাৎ পূর্ব অনুমানমূলক যে ব্যাখ্যাটা লিখবো আমার এমস অবজেক্টিভে, তাছাড়া হাইপোথিসিসে, সেখানে আমি কিন্তু এইভাবে লিখবো যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্স ডিফারেন্স বিটুইন হাই লিটারেসি রেট অ্যান্ড হাই সোসাইটাল বিহেভিয়ার। অর্থাৎ দুটো ভেরিয়েবলের মধ্যে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে। অর্থাৎ আমি এখানে কি বললাম, দেয়ার ইজ নো সিগনিফিকেন্স ডিফারেন্স বিটুইন, এখানে তাৎপর্যপূর্ণ ভাবে দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নেই। এখানে বলে রাখি যে হাইপোথিসিস সাধারণত টেস্ট করা হয় নাল হাইপোথিসিসকে, অর্থাৎ নমর্থক হাইপোথিসিস, নমর্থক পূর্বানুমান। নমর্থক পূর্বানুমান কেমন, অর্থাৎ এমন একটা লাইন, এমন একটা সিদ্ধান্ত, পূর্ব সিদ্ধান্ত, যার মধ্যে নবাচক
বা না বাচক ইঙ্গিত আছে। সুতরাং আমরা এখানে বললাম যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্স ডিফারেন্স বিটুইন, অর্থাৎ শুধুমাত্র হাইপোথিসিস টেস্ট করা হয় কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে, অর্থাৎ পরিমাণগত রিসার্চের ক্ষেত্রে, যেখানে আমরা কি করি ওই না বাচক হাইপোথিসিসকে আমরা ডিফাইন করি। কারণ এখানে নিয়মই আছে, ক্যারেক্টারিস্টিক্স, কোয়ান্টিটিভ ক্যারেক্টারিস্টিক্স আমি যখন বলবো যে কোয়ান্টিটিভ ক্যারেক্টারিস্টিক্সে এটা নিয়মই আছে যে এখানে শুধুমাত্র নাল হাইপোথিসিস উইল বি টেস্টেড। ওকে, শুধুমাত্র নেতিবাচক প্রিডিটারমাইন কনসেপ্ট বা এইমস আমাদের শুধু ব্যাখ্যা করতে হয়, এবং সেটাকেই যাচাই করার জন্য বিভিন্ন ডেটা কালেকশনস, স্যাম্পলিং মেথড এবং বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করা হয় অ্যাজ পার কোয়ালিটিভ আর কোয়ালিটিভ ডিজাইন। ওকে, সুতরাং অবজেক্টিভস, রিসার্চের গবেষণার একটি প্রধান অবজেক্টিভসই হলো দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ খোঁজা। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে টাইপস অফ রিসার্চ, অর্থাৎ দেয়ার আর মেনি টাইপস অফ রিসার্চ, ক্লাসিফিকেশনস, মেনি টাইপস অফ ক্লাসিফিকেশনস। তো আমরা দেখে নেব প্রথম এক ধরনের যে ক্লাসিফিকেশন করেছে ক্লাসিফিকেশন 1, সেখানে দেওয়া আছে মেইনলি তিনটে টাইপস অফ ক্লাসিফিকেশন, যেখানে বলা আছে ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ আর অ্যাকশন রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চ বলতে মৌলিক গবেষণা, অর্থাৎ আমরা কোন একটা গবেষণা, কোন একটা রিসার্চ ইয়ে করলাম, কাজ করলাম, যেখান থেকে আমরা কি করলাম, থিওরি বিল্ড করলাম, একটা তত্ত্ব বা একটা ধরুন কোন একটা লার্নিং থিওরি, কোন একটা ডেভেলপমেন্টাল থিওরি, কোন একটা পার্সোনালিটি থিওরি। এই থিওরি বিল্ডিং এর ক্ষেত্রে আমরা সাধারণত ফান্ডামেন্টাল রিসার্চ ব্যবহার করে থাকি বা বলে থাকি যে থিওরি বিল্ডিং মানে সেটা ফান্ডামেন্টাল রিসার্চ। এবং সেখানে কি হয়, কি ধরনের মেথড ইউজ হয়, সেখানে স্যাম্পলিং মেথড ইউজ হতে পারে, স্যাম্পলিং ইউজ হয়, সেখানে হাইপোথিসিস ইউজ হয় এবং ল্যাবরেটরি বেসড। অর্থাৎ ফান্ডামেন্টাল রিসার্চটা আমরা বলতে পারি অনেকটা কোয়ান্টিটিভ রিসার্চের মতোই, যেখানে আমরা কি করি যে একটা আমাদের ফার্স্ট অফ অল অ্যাজ পার রিভিউ অফ রিসার্চের মাধ্যমে আমরা কি করি, প্রথমে টাইটেল সিলেকশন করি, এবং টাইটেল সিলেকশনের পরে আমরা কি করি, স্যাম্পলিং মেথড কি ডিজাইন নেব, সেই অনুযায়ী আমরা পরপর স্টেপস গুলো করি। এবং স্যাম্পলিং মেথড বলতে যে বিষয়টাকে বোঝায় সেটা হচ্ছে কোন প্রসিডিউরে আমি ডেটাটা কালেকশন করব। সার্ভে প্রসিডিউর হতে পারে, ঠিক আছে, তারপরে কোশ্চেনিং মেথড হতে পারে, তেমনি ইন্টারভিউ মেথড হতে পারে, মেনি কাইন্ড অফ মেথডস হিয়ার অ্যাভেলেবল হিয়ার। সো স্যাম্পলিং মেথডের মাধ্যমে অর্থাৎ কিভাবে আমি ডেটাটা কালেকশন করছি আমার গবেষণার জন্য। হাইপোথিসিস, ঠিক আছে, একটু আগেই বললাম যে কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে হাইপোথিসিস পূর্বানুমান ব্যবহার করা হয়ে থাকে, যেখানে আমরা পূর্বেই একটা সিদ্ধান্ত ধরে নিই দেয়ার ইজ নো সিগনিফিকেন্স ডিফারেন্স বিটুইন দ্যাট ভেরিয়েবল অ্যান্ড দ্যাট ভেরিয়েবল, অর্থাৎ দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নেই, এবং সেটা নঙর্থক ভেরিয়েবল, যেটাকে আমরা নাল হাইপোথিসিস বলে থাকি। ঠিক আছে, এবং ল্যাবরেটরি বেসড, অবশ্যই ল্যাবরেটরি বেসড, যে কোয়ান্টিটিভ রিসার্চ মিনস ল্যাবরেটরি বেসড, যেখানে কি হবে একটা সিস্টেমেটিক ওয়ে, স্টেপ বাই স্টেপ একটা সিচুয়েশন, একটা কন্ট্রোল সিচুয়েশন থাকবে, ডেটাগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারবো, এবং সেগুলোকে অবজারভেশন এবং পরবর্তীতে সঠিক জায়গায় সেগুলো রেপ্লিকেশনস এর কনসেপ্টগুলো আছে, আমরা পরে বলবো। অর্থাৎ ফান্ডামেন্টাল রিসার্চ বলতে থিওরি বিল্ডিং, যেটা সাধারণত কোয়ালিটি রিসার্চ এবং কোয়ালিটিভ রিসার্চ এটা বোথই বলতে পারেন। কোয়ালিটিভ রিসার্চ থিওরি বিল্ডিং এর ক্ষেত্রে অনেকটা কোয়ালিটিভ রিসার্চ হয়ে থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে আবার স্যাম্পলিং মেথড বা হাইপোথিসিস ডেভেলপ করা হয়। ঠিক আছে, এখানে সাধারণত ফান্ডামেন্টাল রিসার্চটা হয় ইন্ডাকটিভ মেথডে, যেখানে একটা ন্যাচারাল সিচুয়েশনস থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাপ্লাইড রিসার্চ কেমন, সেটা হচ্ছে প্রয়োগমূলক গবেষণা, যেখানে ফান্ডামেন্টাল রিসার্চে যে সমস্ত আমরা থিওরি বিল্ডিং গুলো করব, কনসেপ্ট গুলো ডেভেলপ করব, কোনো প্রিন্সিপালস তৈরি করব, সেই প্রিন্সিপালস গুলো ডিরেক্টলি ইন অ্যাকচুয়াল সিচুয়েশনে সেটা সরাসরি অ্যাপ্লাই হয় অ্যাপ্লাইড রিসার্চ। ঠিক আছে, যেরকম ধরুন আমাদের যে সমস্ত ইয়েগুলো করি, অ্যাসাইনমেন্ট গুলো করি, তাই না, মানে আমরা যে সমস্ত কলেজ, স্কুল বা ইউনিভার্সিটি যে সমস্ত অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় আমাদের, সে সমস্ত অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু অনেকটা অ্যাপ্লাই রিসার্চের মতো। অর্থাৎ একটা একটা ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট আছে, এবং সেই কনসেপ্টের ক্ষেত্রে কনসেপ্ট গুলোকে আমরা বাস্তবে প্রয়োগ করছি। ঠিক আছে, সুতরাং অ্যাপ্লাইড রিসার্চ একটা গুরুত্বপূর্ণ বিষয় ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে। অর্থাৎ ফান্ডামেন্টাল রিসার্চের যে সমস্ত থিওরি বিল্ডিং গুলো হয়, যে সমস্ত কনসেপ্ট গুলো আমরা তৈরি করি পুঁথিগত, সেগুলো অ্যাপ্লাইড রিসার্চে, প্রয়োগমূলক রিসার্চে সরাসরি প্রয়োগ করা হয়।
এবার আমরা দেখে নেব যে অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চটা হচ্ছে ইমিডিয়েট অ্যাপ্লিকেশন বাট নট এনি ডেভেলপমেন্ট অফ থিওরি, অর্থাৎ এখানে কোনো থিওরি ডেভেলপমেন্টের ব্যাপার নেই, কোনো তত্ত্ব তৈরির কোনো ব্যাপার নেই। এখানে কি হয়, অ্যাকশন রিসার্চটা হচ্ছে ইমিডিয়েট প্রবলেম সলিউশনস, অর্থাৎ ক্লাসরুম সিচুয়েশনে হোক বা আপনি রাস্তায় চলতে চলতে যে কোনো যে সমস্যার সমাধান করতে পারেন, অর্থাৎ ইমিডিয়েট সলিউশন। এখানে কোনো রকম ডিজাইন, কোনো রকম মেথডস, কোনো রকম স্যাম্পল কালেকশনে কোনো ব্যাপার নেই। অর্থাৎ একটা সমস্যা উদ্ভব হলো এবং সমস্যার দিক থেকে আপনি সমস্যাটা তাৎক্ষণিকভাবে সমাধান করলেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকশন রিসার্চের মধ্যে পড়ে। যেমন ক্লাসরুম সিচুয়েশনে ধরুন ওরা একটা শিক্ষক কোনো একটা ক্লাস পড়ালো, কোনো একটা বিষয় পড়ালো এবং পড়ানো সেই ক্লাসের পরে শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে একটা জানতে চাইলো যে প্রবলেম তারা বুঝতে পেরেছে কিনা, তার কি প্রবলেম আছে আজকে যে পড়ানো হলো। সুতরাং কোনো যদি প্রবলেম আদৌ শিক্ষার্থীদের থেকে থাকে তাহলে কিন্তু তারা সরাসরি বলছে, এবং যে সরাসরি প্রবলেম কোনটা বলছে এবং সেই প্রবলেমের যে সরাসরি প্রত্যক্ষভাবে ইমিডিয়েটলি শিক্ষক যে তার সলিউশন করছে, তার যে সমাধান করছে, সেটাই অনেকটা অ্যাকশন রিসার্চের মধ্যে পড়ে। ক্লাসিফিকেশন টু, অর্থাৎ আরেক ধরনের ক্লাসিফিকেশন করা যায় রিসার্চকে, সেটা হচ্ছে ডিসক্রিপটিভ, অ্যানালাইটিক, অ্যাপ্লাইড, ফান্ডামেন্টাল, কোয়ান্টিটিভ, কোয়ালিটিভ, কনসেপচুয়াল, এমপিরিক্যাল। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আমি একটু আগেই বললাম ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা বর্তমানের সিচুয়েশনে যে সমস্ত ঘটনাগুলো রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এক্সিস্টিং, সেগুলোকে সম্বন্ধে আলোচনা, সমালোচনা এবং সিস্টেমেটিক বা সাইন্টিফিক ওয়েতে সেগুলো নিয়ে আমাদের গবেষণা হচ্ছে ডেসক্রিপটিভ, বর্ণনামূলক রিসার্চ। ঠিক আছে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপটিভ অফ এ স্টেট অফ অ্যাফেয়ার্স অ্যাজ ইট এক্সিস্ট, যেগুলো ঘটছে সেগুলো সম্বন্ধে আমরা গবেষণা করার জন্য যেই রিসার্চ ডিজাইন ব্যবহার করব সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চকে অনেক ক্ষেত্রে আমরা এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ বলে থাকি। এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ হচ্ছে ওয়ান টাইপ অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ, অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চে যেমন আমরা কোনো একটি বিষয় সম্বন্ধে যেটা ঘটেনি সেটা আদৌ কি সম্পর্ক আছে কিনা, কি আদৌ কি ব্যাপার, সেগুলো সম্বন্ধে আলোচনা করি। আর এক্সপোস্ট ফার্স্ট ফ্যাক্টর রিসার্চে কি হয়, যে ঘটনাটা ঘটে গেছে এবং কোন একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ইফেক্ট আমরা পাচ্ছি, ঠিক আছে, কি ইফেক্ট আমরা পেলাম, তার ফলে কি ফল পেলাম, আদৌ সেই ফলগুলো রিলেটিভ কিনা এবং তার কতটা বাস্তবায়নযোগ্য আছে সেই সম্বন্ধে আলোচনা করা। অর্থাৎ জাস্ট ইফেক্টিভ এখানে দেখা হয়, ইফেক্টটা, প্রভাবটা। এটা হচ্ছে এক্সপোজড ফ্যাক্টর রিসার্চে বলা চলে। এখানে কি হয়, এক্সপোজড ফ্যাক্টর রিসার্চ এই ধরনের রিসার্চে কি হয়, কোনো ম্যানিপুলেশনের প্রয়োজন হয়, অর্থাৎ ডেটা কালেকশন করে সেগুলোকে যাচাই করা কোনো ব্যাপার না। অর্থাৎ কোনো একটা বিষয় ঘটে গেছে, সেই বিষয় সম্বন্ধে আমরা ডেটাগুলো কালেক্ট করবো অ্যাজ পার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, এবং সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করব এবং সাইন্টিফিক ওয়েতে আলোচনা করব। জাস্ট ইফেক্ট, প্রভাবটা, এখানে ম্যানিপুলেশনের কোনো প্রয়োজন নেই। এখানে কোনো ইন্টারনাল বা ইন্টারভেলিং বা মেডিয়েটর বা কনফাউন্ডিং কোনো ভেরিয়েবলের আসেনি, অর্থাৎ কোনো তৃতীয় কোনো চলক বা তৃতীয় কোনো ভেরিয়েবল এখানে ইফেক্ট করবে না। সাধারণত আমরা তো কাজ করি দুটো চলক নিয়ে, মেনলি ছোট জন্য কাজ হলো দুটো চলক নিয়ে বা তিনটে চলক বা চারটে চলক, যেই যেরকম করে কাজের অনুযায়ী। এবং কিন্তু তার বাইরেও যদি কোনো একটা ভেরিয়েবল, কোনো একটা চলক যদি তার ইফেক্ট করে, সেই ইফেক্টটাকে কন্ট্রোল করা হয় কিন্তু ল্যাবরেটরি বেসডে। কিন্তু এক্ষেত্রে যেহেতু কোনো একটা ঘটনা ঘটে গেছে পূর্বে, সুতরাং সেখানে ইফেকশনের কোনো ব্যাপার নেই, সুতরাং সেখানে শুধুমাত্র প্রভাবটা দেখা হয়, ইফেক্ট, অর্থাৎ এখানে ম্যানিপুলেশনস, কন্ট্রোল, রেপ্লিকেশনস এর কোনো জায়গা নেই। ঠিক আছে, রিসার্চ এখানে বলা আছে দেখুন, রিসার্চার হ্যাজ নো কন্ট্রোল ওভার দি ভেরিয়েবল, অর্থাৎ এখানে রিসার্চার যে গবেষণা করছে, গবেষক, তার কোনো এখানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বিষয়টা কোনো একটা ঘটনা ঘটে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমি জাস্ট বিষয়টাকে তুলে ধরছি। অর্থাৎ এই যে ধরুন জনসংখ্যা, ডেসক্রিপটিভ একটা ভাগ হচ্ছে জনসংখ্যা, সার্ভে ডিজাইন, এবং সার্ভে ডিজাইন করতে গেলে আমরা জনসংখ্যা কত আছে সেটাকে আমরা সবার সামনে তুলে ধরছি। এটা তো এমন নয় যে জনসংখ্যাটা আমরা বানাবো, জনসংখ্যাটা এখন ঘটছে, এমন তো নয়, জনসংখ্যাটা কত আছে জাস্ট সেটা দেখাচ্ছে, অর্থাৎ ইফেক্টটা, প্রভাবটা। সুতরাং বুঝতেই পারছি রিসার্চার হ্যাজ নো কন্ট্রোল ওভার দিস ভেরিয়েবল ইউজড টু ডিসকভার কস্ট হোয়েন ভেরিয়েবল ক্যান নট বি কন্ট্রোল। ওকে, এখানে শুধুমাত্র কোন একটা বিষয়কে আবিষ্কার করা হয়, অর্থাৎ জনগণ কত আছে সেটাকে আমি সবার সামনে নিয়ে আসলাম। প্রতি 10 বছর জনগণনা হয়, ঠিক আছে, কত আছে, এই 10 বছরে 1 লাখ হলো, এই 10 বছরে 2 লাখ হলো, এই যে 1 লাখ বা 2 লাখ সংখ্যাটা হলো, সেটাই হচ্ছে ডিসকভার করা হলো, আবিষ্কার করা হলো, সেটাই জাস্ট এখানে ইফেক্টটা দেখা হয়।
ফ্যাক্ট ফাইন্ডিং, ইনকোয়ারি এন্ড ফিল্ড সার্ভে। একটু আগে বললাম যে সার্ভে মেথড ইজ ওয়ান টাইপ অফ ডেসক্রিপটিভ রিসার্চ, যেখানে শুধুমাত্র ইনফেকশনটা দেখা হয়, এখানে ম্যানিপুলেশন কন্ট্রোলের কোনো জায়গা নেই। ঠিক আছে, মেথড অফ রিসার্চ এখানে দেখতে পাচ্ছেন আমি আলোচনা করলাম, সার্ভে মেথডকে এখানে মেনলি ইউজ করা হয়। ঠিক আছে, সার্ভে মেথডকে ইউজ করা হয় এবং স্যাম্পলিং টেকনিক হিসেবে আমরা কোশ্চেনিং মেথড ইউজ করে থাকি। অ্যানালাইটিক্যাল রিসার্চ, এটা একটা ওয়ান টাইপ অফ, বলতে পারেন এটা অনেকটা এক্সপেরিমেন্টাল রিসার্চের মতো, যেখানে হ্যাজ টু ইউজ ফ্যাক্ট দে আর রেডিলি অ্যাভেলেবেল, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনাসামনি প্রত্যক্ষ আমরা পেয়ে যাব, সেই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে ক্রিটিসাইজ করা, অ্যানালাইসিস করা ল্যাবরেটরি বেসড, সেটাই হচ্ছে অ্যানালাইটিক্যাল রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ, একটু আগেই বললাম অ্যাপ্লাইড রিসার্চটা কি হয়, আমরা ফান্ডামেন্টাল রিসার্চ যে সমস্ত তত্ত্ব, যে সমস্ত থিওরি বিল্ড করি, তৈরি করি, যে সমস্ত সূত্র আবিষ্কার করি, সেইগুলোই প্র্যাকটিক্যাল সিচুয়েশনে, ইমিডিয়েট সিচুয়েশনে যে সমস্ত প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো সমস্যা সমাধান করার জন্য সেই ফান্ডামেন্টাল রিসার্চের আবিষ্কারে যে সমস্ত তত্ত্বগুলো, থিওরিগুলো, ফ্যাক্টগুলো, সেগুলো এখানে অ্যাপ্লাই করা হয়, প্রত্যক্ষে অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ অ্যাপ্লাই রিসার্চটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চের থিওরি বিল্ডিং এর যে কনসেপ্টগুলো আমরা আবিষ্কার করেছি, সেগুলোকে এখানে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, এর পাশে দেখতে পাচ্ছেন ফান্ডামেন্টাল রিসার্চ, এখানে একই বললাম, এখানে এখানে পার্থক্য হিসাবে, ডিফারেন্সিয়েশন হিসাবে দেখানো হয়েছে। ঠিক আছে, কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ রিসার্চ, আমি আগেই বললাম যে এখানে মেনলি টু টাইপ অফ কোয়ালিটি এবং কোয়ান্টিটিভ রিসার্চ, টু টাইপ অফ ডিজাইন ইন রিসার্চ, রিসার্চ। এখানে কোয়ান্টিটি এবং কোয়ালিটিভ রিসার্চ, কোয়ান্টিটিভ রিসার্চে সাধারণত কোয়ান্টিফাইড করা হয়, অর্থাৎ যে কোনো ডেটা গুলো হবে কোয়ান্টিফাইড। ঠিক আছে, অর্থাৎ পরিমাণগত দিক, যেখানে সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে। এই কোয়ান্টিটিভ রিসার্চ সাধারণত ডিডাকটিভ পদ্ধতিতে হয়। ডিডাকটিভ পদ্ধতি বলতে জেনারেল টু স্পেসিফিক। ঠিক আছে, জেনারেল টু স্পেসিফিক। এখানে ডিডাকটিভ পদ্ধতিতে সাধারণত কোয়ান্টিটিভ রিসার্চ হয়, যেখানে হাইপোথিসিস বিল্ড করা হয়, হাইপোথিসিস তৈরি করা হয়, এবং সেই হাইপোথিসিস অর্থাৎ নাল হাইপোথিসিস ভাগ হচ্ছে, বিভিন্ন ধরনের ভাগ আছে, যেমন নাল হাইপোথিসিস, ডিডাকটিভ হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে, এরকম হয়, কিন্তু মেইনলি আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চ, যে সমস্ত যে রিসার্চকে আমরা সাধারণত ব্যাখ্যা করে থাকি, সেটা হচ্ছে নাল হাইপোথিসিস। অর্থাৎ নাল হাইপোথিসিসকে টেস্ট করার জন্য যে সমস্ত আম, যে ডিজাইন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চে সেই ডিজাইন ব্যবহার করা হয়। অর্থাৎ নাল হাইপোথিসিস টেস্ট করার জন্য আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি। ঠিক আছে, কোয়ান্টিটিভ রিসার্চে শুধুমাত্র এটা একটা কন্ট্রোল সিচুয়েশনে হয়, এখানে কোনো ফ্লেক্সিবিলিটির কোনো জায়গা নেই। অর্থাৎ কন্ট্রোল সিচুয়েশনে মানে এখানে একটা নির্দিষ্ট নিয়ম পদ্ধতি, বিভিন্ন সিস্টেম, ইনপুট প্রসেস আউটপুটের একটা প্রোগ্রাম থাকে, এবং সেই প্রোগ্রামের দ্বারা, সেই পথের দ্বারা, ওয়ের দ্বারা, সেই একটা ডেটা কালেকশন থেকে শুরু করে পার্টিকুলার লাস্ট অব দি কনক্লুশন অব দি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এবং লাস্ট কনক্লুশন অব দি পুরোটাই ডিডাকটিভ মেথডে হয়, এবং যেটা একটা কন্ট্রোল এবং ল্যাবরেটরি বেসড হয়। কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এটা একটা গুণগত মানের একটা রিসার্চ, যেখানে ইউজড ইন বিহেভিয়ারাল সায়েন্স, ইউজড হোয়েন স্টাডি হিউম্যান বিহেভিয়ার, প্রজেক্টিভ টেকনিক্স ইউজড, ফেনোমেনা ইনভলভস কোয়ালিটি অর কাইন্ড। অর্থাৎ এখানে কোনো রকম কোয়ান্টিফাইড করা হয় না, অর্থাৎ কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এখানে কি হয়, ন্যাচারাল অ্যাসপেক্টসে, ন্যাচারাল সিচুয়েশনে কোনো একটা মানুষের বিহেভিয়ার সম্বন্ধে স্টাডি করা হয়। কোয়ালিটিভ রিসার্চে গুণগত মান। এবং এখানে সাধারণত প্রজেক্টিভ টেকনিক কি, প্রজেক্টিভ টেকনিক হচ্ছে কোনো একটা ব্যক্তির পার্সোনালিটি মেজার করার জন্য প্রজেক্টিভ টেকনিক ব্যবহার করা হয়। প্রজেক্টিভ টেকনিকের মধ্যে বিভিন্ন ধরনের টেকনিক্স রয়েছে, যেমন ট্যাট রয়েছে, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, ক্যাট রয়েছে, চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট, রসার্চ ইন ব্লড টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে পার্সোনালিটি প্রজেক্টিভ টেস্টের মধ্যে। সেগুলোর দ্বারা একজন ব্যক্তির বিহেভিয়ার, একজন ব্যক্তির হিউম্যান বিহেভিয়ার, বা একজন ব্যক্তির যে সম্বন্ধে যে সমস্ত ব্যাখ্যা, সেগুলো আমরা কোয়ালিটিভ রিসার্চের মাধ্যমে করে থাকি, এবং এটা ন্যাচারাল সিচুয়েশন হয়ে থাকে। কনসেপচুয়াল আর এমপিরিক্যাল। কনসেপচুয়াল গবেষণাটা রিলেট টু কোয়ালিটিভ রিসার্চ, যেখানে কি হয়, বেসড অন সাম আইডিয়াস অন থিওরি অ্যান্ড ইউজ দি ফিলোসফার্স অ্যান্ড থিঙ্কার্স। ওকে, অ্যান্ড এম্পিরিক্যাল রিসার্চ রয়েছে কোয়ান্টিটিভ রিসার্চ, যেখানে কি রিয়েলাইজ রিলিজ অন এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশন, ডেটা বেসড রিসার্চ এন্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ। আমি একটু আগে বললাম যে ডেটা কোয়ান্টিটিভ রিসার্চের মধ্যে এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে মেনলি রিসার্চ, অর্থাৎ কোয়ান্টিটিভ রিসার্চ মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ মানেই হচ্ছে এটা ডেটা কালেকশন, হাইপোথিসিস বিল্ডিং, ডিডাকটিভ পদ্ধতি, কন্ট্রোল সিচুয়েশন, ল্যাবরেটরি বেসড এবং ম্যানিপুলেশন। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। কোয়ান্টিটি রিসার্চের ক্রাইটেরিয়া হচ্ছে এগুলো, যে প্রসিডিউরে এগুলো হয়। অর্থাৎ এম্পিরিক্যাল রিসার্চটা
সাধারণত আহ, আহ, সাধারণত হয়ে থাকে এম্পেরিক্যাল, আমি একটু বলছি, এম্পেরিক্যাল রিসার্চটা হয়ে থাকে পোস্টেরিয়র রিসার্চ, যেটা হচ্ছে ইরাকটিভ পদ্ধতিতে হয়, ঠিক আছে। এবং এটা এক্সপেরিমেন্টাল রিসার্চের বিভিন্ন ধরনের দিক থাকে। এক্সপেরিমেন্টাল রিসার্চ আমার অনেক টাইপ আছে, যেমন মেনলি 4 টাইপস অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ, লাইক প্রি এক্সপেরিমেন্টাল, ট্রু এক্সপেরিমেন্টাল, কোয়াশি এক্সপেরিমেন্টাল, আর হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। ওকে, এখানে আদার্স ভাবে বিভিন্ন ধরনের রিসার্চের এখানে টাইপ দেওয়া আছে, যেমন ওয়ান টাইম রিসার্চ, ঠিক আছে, কনফাইন টু এ সিঙ্গেল টাইম পিরিয়ড, ঠিক আছে। লগ্নিচুরাল রিসার্চ আর যে ক্রস সেকশন রিসার্চ, এগুলো হচ্ছে সার্ভ রিসার্চের মধ্যে পড়ে। যেমন ডেসক্রিপটিভ, আমি কি বললাম, ডেসক্রিপটিভ রিসার্চ কোয়ালিটি এবং কোয়ান্টিটি বোথ, ডেসক্রিপটিভ রিসার্চ এবং ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে পড়ে, এবং ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে পড়ে সার্ভে মেথড, সার্ভে রিসার্চ, এবং সার্ভের মধ্যে পড়ে হচ্ছে লগ্নিচুরাল এবং ক্রস সেকশন রিসার্চ নামে দুটো রিসার্চ আছে। অর্থাৎ লগ্নিচুরাল রিসার্চ হচ্ছে কিরকম, অর্থাৎ রিসার্চ ক্যারিড ওভার সেভারাল টাইম পিরিয়ড, অর্থাৎ কোন একটা দীর্ঘ সময় ধরে রিসার্চ। ধরুন কোন একটা পিয়াজেট, আমাদের যে লার্নিং থিওরি আছে, বিভিন্ন এডুকেশনাল লার্নিং থিওরি আছে, বা এডুকেশনের যে কোনো তাত্ত্বিক থিওরি, যে কোনো থিওরি বলুন, অর্থাৎ এমন একটা গবেষণা যেটা দীর্ঘ বছর, দীর্ঘ সময় যাবত করা হচ্ছে। এখানে স্যাম্পেল যেমন এক থাকবে, স্যাম্পলিং টেকনিক এক থাকবে, কিন্তু সময়টা দীর্ঘ থাকে, সেভারাল টাইম পিরিয়ড, ঠিক আছে। অর্থাৎ দীর্ঘ সময়ের একটা গবেষণা, যেটাকে আমরা আহ বলে থাকি, বিভিন্ন ধরনের যে লার্নিং থিওরি গুলো আমি বললাম, যেমন একজন পিয়াজেট কগনিটিভ লার্নিং থিওরি, এলাউডিচিনাল রিসার্চের উদাহরণ। এর মধ্যে এর একটা কনসেপ্ট আছে, এর আলাদা একটা নাম আছে, আলাদাভাবে ব্যাখ্যা অনেক সময় পরীক্ষা দেখতে পাওয়া যায়। লগ্নিচুরাল রিসার্চকে আবার অনেক সময় কেস স্টাডি রিসার্চ বলা হয়, ঠিক আছে। লগ্নিচুরাল রিসার্চকে অনেক ক্ষেত্রে কেস স্টাডি রিসার্চ বলা হয়, ঠিক আছে। লগ্নিচুরাল রিসার্চকে অনেক সময় কেস স্টাডি রিসার্চ বলা হয়। কেস স্টাডি রিসার্চটা কেমন আমরা জানি, যে কোনো একটা কেস স্টাডি হচ্ছে কোনো একটা ব্যক্তি বা বস্তু বা ঘটনা বা কোনো একটা পরিস্থিতি সম্বন্ধে দীর্ঘ সময় ধরে একই স্যাম্পেলের উপর একটু ইনডেপথ স্টাডি, অর্থাৎ দীর্ঘ সময়টা দীর্ঘ, একই স্যাম্পেল, একই স্যাম্পলিং টেকনিক, একই রিসার্চ এবং ইনডেপথ স্টাডি, সেটা হচ্ছে কেস স্টাডি। এবং কেস স্টাডিরই আরেকটা অংশ হিসাবে আমরা লগ্নিচুরাল রিসার্চকে বলতে পারি। এর আরেকটা কি ভাগ বললাম সার্ভে রিসার্চের, সেটা হচ্ছে ক্রস সেকশন রিসার্চ। ক্রস সেকশন রিসার্চ কেমন, যেমন ভেরিয়াস অফ স্যাম্পেল একই সঙ্গে একই টাইমে, অর্থাৎ এটা নির্দিষ্ট টাইমে, 10 দিন কি 12 দিন কি 1 মাস বা 2 বছর, যাই হোক, একটা নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডের মধ্যে ভ্যারাইটি অফ স্যাম্পেলের থেকে ডেটা কালেকশন করে রিসার্চ করা। অর্থাৎ এখানে কি থাকবে, ভ্যারাইটিস অফ স্যাম্পেল। আগেরটা কি বললাম, লংজিটিউডাল রিসার্চে ভ্যারাইটি, সেভারাল অফ টাইম, অর্থাৎ দীর্ঘ সময় রিসার্চ হচ্ছে কেস স্টাডি রিসার্চ অর লংজিটিউডাল রিসার্চ। আর কিন্তু এখানে কি ক্রস সেকশনাল রিসার্চের হচ্ছে দীর্ঘ সময় নয়, এখানে একটা নির্দিষ্ট সময়ে সেভারাল স্যাম্পেল, অনেক স্যাম্পেল থেকে ডেটা কালেকশন করা। যেমন এর আরেকটা নামকে বলতে পারি সার্ভে রিসার্চ। যেমন সার্ভে রিসার্চ আমরা কি দেখি, তা সার্ভে যখন করা হয় বিভিন্ন মানুষদের কাছে একটা নির্দিষ্ট সময়, ধরুন 10 দিন টাইম দেওয়া হলো, সরকার থেকে 10 দিন টাইম দেওয়া হলো একটা টিমকে, এবং টিম দ্বারা সেই টিমটা কি করলো, বিভিন্ন ওই 10 দিনের মধ্যে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম শহর থেকে ডেটা কালেকশন করলো একটা নির্দিষ্ট ওই 10 দিনের মধ্যে। এবং এটাতে কি হয়, এটাতে আহ, অর্থাৎ কেস স্টাডি না, মানে ক্রস সেকশনাল রিসার্চ এবং সার্ভে রিসার্চ হচ্ছে সিমিলার। এছাড়া কি হচ্ছে ফিল্ড সেটিং রিসার্চ আর ল্যাবরেটরি রিসার্চ, যেটা বললাম ফিল্ড সেটিং রিসার্চ আর ল্যাবরেটরি রিসার্চ বলতে, ফিল্ড সেটিং রিসার্চ হচ্ছে কোয়ালিটিভ রিসার্চ, অর্থাৎ বাস্তব জগতে, বাস্তব পরিস্থিতিতে আমরা যে সমস্ত রিসার্চ করি। যেমন এর ভাগ আছে ফিল্ড সেটিং রিসার্চের মধ্যে, যেমন ফেনোমেনোলজিক্যাল রিসার্চ, তারপর আছে ফেনোমেনোলজিক্যাল রিসার্চ আছে, ডেভেলপমেন্টাল রিসার্চ আছে, ন্যাচারালিস্টিক রিসার্চ আছে, ঠিক আছে, এই সমস্ত রিসার্চ গুলো আছে। এছাড়া আর হচ্ছে ল্যাবরেটরি রিসার্চ বলতে আমরা সাধারণত কি জানি, ল্যাবরেটরি রিসার্চ যেটা হচ্ছে ল্যাবরেটরি বেসড, এবং সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে ল্যাবরেটরি বেসড রিসার্চ, যেখানে একটা কন্ট্রোল সিচুয়েশন থাকে, ফ্লেক্সিবিলিটি থাকে না ডিডাকটিভ পদ্ধতিতে, এবং হাইপোথিসিস এবং তার পরিপ্রেক্ষিতে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে সেই সমস্ত রিসার্চ গুলো হয়ে থাকে, এবং এটা একটা কোয়ান্টিফাইড রিসার্চ। ওকে, ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক রিসার্চ আমি বললাম গোজ ডিপ ইনটু দি কজ অফ ইভেন্ট,
থিংস, অর্থাৎ কোনো একটা প্রবলেম সিচুয়েশন আমরা পড়লাম এবং প্রবলেমের পরিস্থিতিতে আমাদের কি সবলতা এবং দুর্বলতা আছে সেটা নির্ণয় করার জন্য এই ধরনের ডায়াগনস্টিক রিসার্চ করা হয়। এক্সপ্লোরেটরি অ্যান্ড ফর্মালাইজড, অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যান্ড অফ হাইপোথিসিস অ্যান্ড টেস্টিং অফ হাইপোথিসিস, এগুলো এক্সপ্লোরেটরি রিসার্চ বলতে সাধারণত কোয়ালিটিভ রিসার্চ বলা হয়, ঠিক আছে, যেখানে কি হয় হাইপোথিসিস টেস্ট খুব একটা করা হয় না, এখানে কোয়ালিটিভ রিসার্চ সাধারণত রিসার্চ কোশ্চেন্স ডেভেলপ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে ন্যাচারাল সিচুয়েশনে ফ্লেক্সিবল এবং ইন্ডাকটিভ পদ্ধতিতে এই ধরনের রিসার্চগুলো করা হয়। আর ফর্মালাইজড বলতে এক্সপ্লেনেটরি রিসার্চ, অর্থাৎ যেখানে এক্সপেরিমেন্টাল রিসার্চ অর্থাৎ ডিডাকটিভ পদ্ধতিতে কন্ট্রোল সিচুয়েশনে কোনো একটা রিসার্চ করা হয় যেখানে হাইপোথিসিস বিল্ডিং করা হয় এবং কোয়ালিটিভ রিসার্চে যে সমস্ত থিওরিগুলো বিল্ড করা হয় তৈরি হয় সেগুলো এখানে টেস্ট করা হয়, অর্থাৎ থিওরি টেস্টিং। ওকে, হিস্টোরিক্যাল রিসার্চ হচ্ছে অনেকটা ওয়ান টাইপ অফ বলতে পারি আমরা এক্সপোস্ট ফ্যাক্টর বা ক্যাজুয়াল কম্পারেটিভ রিসার্চের মধ্যে পড়ে। হিস্টোরিক্যাল রিসার্চ সাধারণত পূর্বে যা ঘটে গেছে হিস্টোরিক্যাল ঐতিহাসিক বিষয় সেগুলো সম্বন্ধে আমরা সেগুলোকে আবিষ্কার করা, জাস্ট ইফেক্টটা দেখা। হিস্টোরিক্যাল রিসার্চ হচ্ছে পূর্বের এই সমস্ত বিষয়গুলো ঘটে গেছে, ঘটনা পরিস্থিতি বিষয় সেগুলো সম্বন্ধে আলোচনা করা, ব্যাখ্যা করা। এখানে কোনো ম্যানিপুলেশন বা কন্ট্রোলের কোনো প্রয়োজন হয় না। এখানেও হিস্টোরিক্যাল রিসার্চে কোনো রকম কোনো হাইপোথিসিস বা নাল হাইপোথিসিসের কোনো ডেভেলপ করা হয় না, ঠিক আছে। এখানে এটা এই হিস্টোরিক্যাল রিসার্চটা অনেকটা কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে। এখানে দুটো ভাগ, এখানে ক্রিটিসিজম বলে দুটো কনসেপ্ট আছে, ক্রিটিসিজম এক্সটার্নাল ক্রিটিসিজম আর ইন্টারনাল ক্রিটিসিজম। মানে হচ্ছে যেহেতু হিস্টোরিক্যাল রিসার্চে যে সমস্ত ডেটাগুলো কালেকশন করা হয় সেগুলো সবই হিস্টোরি পূর্বের অনেক বিষয়, সুতরাং সাধারণত এখানে বিষয়গুলোকে একটু ক্রিটিসাইজ করতে হয়, অর্থাৎ এক্সটার্নাল ক্রিটিসিজম আর ইন্টারনাল ক্রিটিসিজম। ইন্টারনাল ক্রিটিসিজম বলতে বোঝা যাচ্ছে বিষয়টার মধ্যে মধ্যে যে সমস্ত ডেটাগুলো কালেকশন করলাম সেই ডেটাগুলোর মধ্যে কতটা আহ, ভালো বা কতটা সঠিক অ্যাকুরেট তথ্য আছে, আচ্ছা, মানে তথ্য অর্থাৎ যাচাইকরণ। কোনো একটা তথ্য যেগুলো আমরা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে কালেক্ট করলাম সেগুলো সেগুলো আদৌ হিস্টোরিক কিনা, সেগুলো আদৌ ঐতিহাসিক দিকের কিনা, নাকি রিসেন্ট কোনো তথ্য আমরা হিস্টোরিক্যাল হিসেবে আয়ত্ত করেছি, সেগুলো আমাদের একটু যাচাই করা হচ্ছে ইন্টারনাল ক্রিটিসিজম। আর এক্সটার্নাল ক্রিটিসিজম হচ্ছে অথেন্টিসিটি, অর্থাৎ যখন আমরা ধরুন কোনো একটা ওই যে কোনো একটা ইতিহাসের পার্সপেক্টিভে আমরা রিসার্চ করছি এবং ওই সময়ের বেঁচে থাকা এমন কিছু মানুষ ধরুন এখনো বেঁচে আছে, তারা প্রত্যক্ষ ওই ঘটনাগুলো দেখেছে এবং তাদের কাছ থেকে যে তথ্যগুলো পাবো সেটা আদৌ কতটা অথেন্টিক, কতটা সত্য, কতটা, সেগুলো যাচাই করার জন্য এক্সটার্নাল ক্রিটিসিজম করা হয়। অর্থাৎ ইন্টারনাল ক্রিটিসিজম হচ্ছে অ্যাকুয়ারেট অফ ডেটা আর এক্সটার্নাল ক্রিটিসিজম হচ্ছে অথেন্টিসিটি অফ ডেটা। ওকে, এখানে আমি বললাম যে এখানে কোনো হাইপোথিসিস ম্যানিপুলেট কন্ট্রোল সিচুয়েশনের কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। এবং এই ধরনের রিসার্চ কোনো জেনারেলাইজড হয় না, যেমন এক্সপেরিমেন্টাল রিসার্চে জেনারেলাইজড হয়, অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চে এক্সটার্নাল একটা ইয়ে থাকে, ইফেক্ট থাকে, বা এক্সটার্নাল রেপ্লিকেশনস বলা হয়, সাধারণত এক্সটার্নাল জেনারেলাইজড বলা হয়। অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চে যে সমস্ত তত্ত্বগুলো টেস্ট করা হয়, বিষয়গুলো টেস্ট করা হয় ল্যাবরেটরি বেসডে, সেগুলো কিন্তু বাস্তব জগতে প্রয়োগ করা হয়, অ্যাপ্লিকেশনস করা হয়, ঠিক আছে। কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চে কি হয় বা এক্সপোজ ফ্যাক্টর রিসার্চে কি হয়, এক্ষেত্রে না মানে জেনারেলাইজড করা হয় না, অর্থাৎ এইখান থেকে পূর্বে যে ঘটনা হয়েছে সেগুলো সম্বন্ধে আমরা কি করি, আলোচনা করি, ব্যাখ্যা করি এবং কিছু আবিষ্কার করি, কিন্তু সেগুলোকে পরবর্তী জায়গায় জেনারেলাইজড করা হয় না, ব্যবহার বা অ্যাপ্লিকেশন করা হয় না। অর্থাৎ এখানে বলা যায় হিস্টোরিক্যাল রিসার্চে কোনো রকম অ্যাপ্লিকেশন হয় না, অর্থাৎ জেনারেলাইজড হয় না। প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ, আমি বললাম প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চকে অ্যাকশন রিসার্চ বলা হয়, আলোচনা করছি না। ডিসিশন ওরিয়েন্টেড, ডিসিশন মেকার, অপারেশনাল রিসার্চ, ঠিক আছে, ডিসিশন মেকিং কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে পড়ে, অপারেশনাল রিসার্চ এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে পড়ে। এবার আমরা দেখে নেব যে রিসার্চ রিকোয়ারমেন্টস, অর্থাৎ একটা রিসার্চ করতে গেলে কি কি প্রয়োজন আছে, আমাদের কি কি দরকার, ঠিক আছে। রিসার্চ করতে গেলে কি দরকার, প্রথমে প্রথমে একটা প্ল্যানিং দরকার। অফকোর্স ফর এনি কাইন্ড অফ ওয়ার্ক উই নিড টু প্ল্যান, এ প্রপার প্ল্যান, যেখানে কি থাকবে, একটা সিস্টেম থাকবে, একটা ওয়ে থাকবে, একটা স্কোপ থাকবে, একটা এম থাকবে, অর্থাৎ এখানে একটা পারপোজ অফ স্কোপ অফ অপারেশনস, যে কাজটা করবো তার একটা উদ্দেশ্য পরিধি থাকবে, সেই কাজের ব্যাখ্যা অর্থাৎ প্রি ডিটারমাইন অফ ফ্যাক্টস একটা এম থাকবে বা পূর্ব নির্ধারিত একটা বিষয় কনসেপ্ট থাকবে, এবং প্ল্যানিং হেল্পস ইন ব্রিঙ্গিং টু গুড রেজাল্টস ইন এ কনক্লুশন, অর্থাৎ উইদাউট এনি কাইন্ড অফ প্ল্যানস উই কান্ট গেট এ গুড রেজাল্টস। ওকে,
সুতরাং ওই প্ল্যান পরিকল্পনা ছাড়া আমাদের কোনো একটা কাজ সম্পূর্ণ হতে পারে না। পরিকল্পনার মধ্যে একটা টাইম বাউন্ডিং সিচুয়েশন থাকে, একটা সিস্টেমেটিক ওয়ে, সিকোয়েন্সিং ওয়ে, ইনপুট প্রসেস আউটপুট একটা ফ্যাক্ট থাকে। সুতরাং একটা প্ল্যানিং ইজ এ ভাইটাল পয়েন্ট অফ এনি কাইন্ড অফ ওয়ার্ক, ইনক্লুডিং রিসার্চ ওয়ার্ক। ওকে, তারপর থাকবে গাইডেন্স। অবশ্যই মানে আমরা সাধারণত একা চলতে পারি না, সাধারণত এটা আমরা জানি, বা আমরা অনেক সময় ভুলেও যাই যদিও, কিন্তু আমরা একা চলতে পারি না। আমাদের কোনো না কোনো কাজের ক্ষেত্রে কাউকে না কাউকে প্রয়োজন হয়। যেমন ধরুন আমি গবেষণা করব, আমি একটা রিসার্চ করবো পার্টিকুলার, তবে রিসার্চ করার সময় আমি নিজে নিজে পুরো সম্পূর্ণ কাজ করতে পারি না, কারণ এখানেই একটা উদাহরণ যে স্যাম্পল, আমি একটা স্যাম্পল কালেকশন করতে হবে, ডেটা কালেকশন করতে হবে, যেমন কোয়ালিটিভ রিসার্চ কাজ হোক বা কোয়ান্টিটিভ কাজ। সেরকম ওই ডেটাটা কালেকশন করতে তো আমি তো অপরের সাহায্য নিতেই হবে। আমাকে তো ডেটা তো আমি আমার আমার কাছ থেকে নিতে পারবো না, না, এটা আমি যাদের থেকে যাদের স্যাম্পল হিসাবে সিলেক্ট করেছি, তাদের উপর কাজগুলো করছি, তাদের থেকে ডেটাটা কালেকশন করবো, সুতরাং তাদের কাছে আমাকে যেতে হবে। সুতরাং এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে উইদাউট হেল্প আমরা রিসার্চ করতে পারি না। আবার গাইডেন্স বলতে এখানে বোঝা যাচ্ছে যে আমরা সাধারণত গাইডেন্স কার থেকে নিয়ে থাকি, আমাদের সিনিয়র বা এই আমরা যে কাজ করছি সেই কাজে অভিজ্ঞ ব্যক্তি বা প্রফেসর বা টিচারের কাছ থেকে গাইডেন্স আমরা নিয়ে থাকি। অবশ্যই এটা গাইডেন্স। এক্সপার্টস, অবশ্যই এক্সপার্টস তো অবশ্যই এখানে একই ব্যাপার যে প্রফেশনাল ম্যান যাকে বলে, অর্থাৎ আমরা একটা কাজ করছি, সেই কাজে পূর্বে এই কাজ, এই ধরনের কাজ কেউ করেছে কিনা, বা আদৌ করে থাকলে তাদের তারা কিরকম প্ল্যান করেছিল, কিভাবে প্ল্যানগুলোকে ইয়ে করেছে, ইমপ্লিমেন্ট করেছে কোনো একটা কাজের জন্য, সেই আইডিয়াগুলো, সেই জন্য আমাদের অবশ্যই এক্সপার্টের উপর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ট্রেনিং, অবশ্যই একটা রিসার্চের ক্ষেত্রে, একটা কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা থিওরিক্যাল একটা ট্রেনিং বা একটা কনসেপ্ট থাকা প্রয়োজন। ঠিক আছে, মানে শুধুমাত্র আমি রিসার্চ করলাম, রিসার্চ করবো বলে সিদ্ধান্ত নিলাম আর শুরু করে দিলাম স্ট্যাটিস্টিক ইউজ করা, হাইপোথিসিস বিল্ড করা, এটা কিন্তু এরকম হয় না। অর্থাৎ থিওরিক্যাল পার্সপেক্টিভে কি করে বিষয়টাকে করব, প্রথমে একটা প্ল্যান, একটা অর্গানাইজ করা, বিষয়টাকে কতটা আউটপুট দেবে সেগুলো নিয়ে আলোচনা করা, বোঝা, অর্থাৎ সিগনিফিকেন্স অফ দি স্টাডি বলা হয়, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। অবশ্যই ফিন্যান্স রয়েছে, ফিন্যান্স অবশ্যই, আমি একটা কাজ করব, সেই কাজটা অবশ্যই অর্থনৈতিক দিক, কারণ আলটিমেট অর্থই সবকিছু হয় না, কিন্তু আদৌ অর্থই সবকিছু হয়, কথাটা এরকম। অর্থাৎ কোনো একটা কাজ করব, সেই কাজের জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে, বিভিন্ন ম্যাটেরিয়ালস কালেকশন করতে হতে পারে, বিভিন্ন জিনিস কিনতে হতে পারে। সুতরাং এই যে কাজের জন্য কিন্তু আমার একটা অর্থনৈতিক সাপোর্ট খুব একটা বিশেষ প্রয়োজন। রেফারেন্স, অর্থাৎ ওয়েল প্ল্যান প্রজেক্ট, প্রিলিমিনারি ওয়ার্ক ডান হেল্প হোয়াইল ইনভেস্টিং দি প্রবলেম। অর্থাৎ রেফারেন্স কিন্তু খুব একটা প্রয়োজন। অর্থাৎ আমি একটা কাজ করব, কাজটা তো আমার কাছে সম্পূর্ণ তো ইনোভেটিভ হবে না, কোনো একটা কাজ কখনোই সম্পূর্ণ ইনোভেটিভ হয় না। সুতরাং আমাকে পূর্বে যারা কাজ করেছে বা ওই সম্বন্ধিত কোনো তথ্য যদি পূর্বে থেকে থাকে, সেখান থেকে কিন্তু আমাকে বিষয়গুলোকে যাচাই করে, পড়ে, ডিসকাশন করে, আলোচনা করে কিন্তু আমাকে সাহায্য নিতে হবে সেখান থেকে, ইনভেস্টিগেট করার সময় অর্থাৎ রিসার্চ করার সময়, সেটা একটা রেফারেন্স হিসেবে বলা হয়। লাইব্রেরি, অবশ্যই লাইব্রেরির কাজ, লাইব্রেরিতে যেখান থেকে আমরা রেফারেন্স গুলো কালেকশন করবো, লাইব্রেরির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রিসার্চ জার্নাল, পূর্বে যে সমস্ত কাজগুলো রিসার্চ জার্নালে হয়ে গেছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি, সেই কাজের সেগুলোকে আমরা আমরা হেল্প করতে পারি, সেখান থেকেও হেল্প নিতে পারি। এবার আমরা দেখে নেব যে স্টেপস অফ রিসার্চ, অর্থাৎ মেনলি কি কি ওয়েতে, কি কি স্টেপসে, কিভাবে ধাপে ধাপে একটা রিসার্চ সম্পূর্ণ হয়। ঠিক আছে, কি করে একটা ধাপে ধাপে একটা রিসার্চ সম্পূর্ণ হয়ে থাকে। প্রথমে যে কোনো রিসার্চের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, ওই আগে একটু আগেই বললাম, ফর্মুলেটিং দি রিসার্চ প্রবলেম। অর্থাৎ কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে প্রথমে একটা টাইটেল সিলেকশন করতে হবে, প্রবলেম সিলেকশন করতে হবে, যে এই প্রবলেমের উপর, এই ভেরিয়েবলের উপর পার্টিকুলার আমি কাজটা করতে চলেছি। ঠিক আছে, এবং সেই কাজটা কি করে, এবং সেই কাজ, এবং অবশ্যই প্ল্যানিং যে কোনো ইয়ের ক্ষেত্রে টাইটেল সিলেকশন কিন্তু যদিও এখানে প্রথমে দেওয়া আছে ফর্মুলেশন অফ দি রিসার্চ প্রবলেম, কিন্তু প্রথমে যে কোনো প্রবলেমস আইডেন্টিফাই করা হয় না, মানে আইডেন্টিফাই করা হয় কিন্তু সেই টাইটেল সিলেকশন করা হয় না। যে কোনো একটা প্রবলেম, ধরো আমার একটা কোনো একটা স্পেসিফিক এরিয়াতে ইন্টারেস্ট আছে, রিসার্চে ইন্টারেস্ট আছে, বা কোনো একটা স্পেসিফিক সাইকোলজিতে ইন্টারেস্ট আছে, বা ফিলোসফিতে ইন্টারেস্ট আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে পার্টিকুলার একটা কনসেপ্ট বা ভেরিয়েবল বেছে নিতে হয়, এবং সেই অনুযায়ী আমাকে প্রথমে যে কাজটা করতে হয় রিসার্চের ক্ষেত্রে, সেটা হচ্ছে সার্ভে করতে হয়। অর্থাৎ ওই পার্টিকুলার কনসেপ্ট, পার্টিকুলার ভেরিয়েবলের উপর পূর্বে
কি কি কাজ হয়ে গেছে, আদৌ হয়েছে কিনা, এবং তারা কি কি অবজেক্টিভ ফ্রেম করেছিল, কি কি অবজেক্টিভস এর পরিপ্রেক্ষিতে কি কি হাইপোথিসিস, এবং তার পরিপ্রেক্ষিতে কি কি কনক্লুশন, স্যাম্পলিং টেকনিক কারা কারা ছিল, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা রিসার্চ রিলেটেড অফ রিসার্চার থেকে, সরি, রিভিউ অফ রিলেটেড লিটারেচার থেকে পেয়ে থাকি। সুতরাং লিটারেচার রিভিউ বা লিটারেচার সার্ভে ইজ ভাইটাল পয়েন্ট টু ফর্মুলেট এনি কাইন্ড অফ প্রবলেমস, এনি কাইন্ড অফ রিসার্চ টাইটেল। সুতরাং আমাদের প্রথমেই যে সমস্ত যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের প্রথমে রিভিউ করতে হয়, এবং সেই পরিপ্রেক্ষিতে প্রথমে এটা আইডেন্টিফাই করতে হয় প্রবলেম বা ভেরিয়েবল, সেই অনুযায়ী আমাদের রিভিউ এবং তার পরিপ্রেক্ষিতে আমরা টাইটেল সিলেকশন করি। এরপর আমরা কি করি, যখন আমরা রিভিউ করলাম এবং রিভিউ করার পরে টাইটেল সিলেকশন করলাম, টাইটেল সিলেকশন করার পরে কিন্তু আমরা কি করি, টাইটেল সিলেকশন করার পরে আমরা একটা অবজেক্টিভস নিই। অবজেক্টিভস গুলো কি করে ফ্রেম করতে হয়, একটু আগে বললাম যে পূর্ব নির্ধারিত যে সমস্ত লিটারেচারে বা লিটারেচার সার্ভেতে আমরা পূর্ব নির্ধারিত যে সমস্ত কাজগুলো পেয়েছি, সে জার্নাল ওয়ার্ক হতে পারে, পূর্বে গবেষণা কাজ হতে পারে, বা যে কোনো বইয়ের কাজ হতে পারে, যারা কাজ করেছে তাদের কি অবজেক্টিভ ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা কি হাইপোথিসিস বিল্ড করেছে, এবং তারা কি কনক্লুশন এবং ফার্দার স্টাডির জন্য তারা কি রেখেছে, অর্থাৎ পরবর্তীতে ওই কাজে কারা কাজ করতে পারে সেটাকে ফার্দার স্টাডি বলা হয়, বা সেখানে তারা উল্লেখ করে দেয়। সুতরাং ওই যে ফার্দার অফ স্টাডি এবং অবজেক্টিভস এবং হাইপোথিসিস, ওই সামগ্রিক সার্ভে থেকেই কিন্তু আমরা আমাদের পরবর্তী ওই রিলেটেড, ওই ভেরিয়েবল রিলেটেড কোনো হাইপোথিসিসকে ফ্রেম করে থাকি। ঠিক আছে, যদি আমরা কি করি, এবার যদি একটা মেন প্রবলেম কি, যদি আমরা লিটারেচার সার্ভে না করি তাহলে কি প্রবলেম হবে, আমরা লিটারেচার সার্ভে যদি না করি, সবচেয়ে মেন প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে উই ডোন্ট নো হোয়াট ওয়ার্কস ডান বাই প্রিভিয়াস ওয়ার্ক, ডান অফ প্রিভিয়াস, অর্থাৎ পূর্বে যে সমস্ত কাজ হয়ে গেছে সেগুলো সম্বন্ধে তারা অনভিজ্ঞ থাকবে, এবং তারা কি রকম ডিজাইন ব্যবহার করেছে, কি স্যাম্পলিং টেকনিক এবং কি স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেছে, সেগুলো কিন্তু আমরা জানতে পারবো না। এছাড়া কি হয়, এছাড়া এমনও হতে পারে যে আমি যে কাজটা করব, আমি যে স্ট্যাটিস্টিকটা অ্যাপ্লাই করব, আমি যে ডিজাইনটা অ্যাপ্লাই করব, আমি যে স্যাম্পলিং টেকনিক যে ইউজ করব, সেটা দেখা গেল রিভিউ যদি আমরা না করি, এমন একটা কাজ ধরুন পূর্বে হয়ে গেছে, সে একই কাজ ধরুন আমার একই কাজ হয়ে গেল, সেক্ষেত্রে কি হয়, আলটিমেট ওই কাজের কোনো দাম, কাজের কোনো মূল্য থাকে না। সুতরাং রিভিউ রিলেটেড লিটারেচার ইজ ভাইটাল পয়েন্ট টু রিসার্চ। ওকে, এরপরে আমরা আসছি প্রিপেয়ারিং অফ রিসার্চ ডিজাইন। অবশ্যই যখন আমরা হাইপোথিসিস ফ্রেম হয়ে গেল, রিভিউ হয়ে গেল, হাইপোথিসিস ফ্রেম হয়ে গেল, অবজেক্টিভস ফ্রেম হয়ে গেল, তখন আমাদের ডিজাইন করতে হয়, রিসার্চ ডিজাইন, যেটার মধ্যে টোটালি রিসার্চ ডিজাইন বলুন বা স্যাম্পলিং ডিজাইন, টোটাল গুলো আমাদের একটা সেকশনে আছে, যেটা হচ্ছে মেথোলজি অফ রিসার্চের মধ্যে আসে। ওকে, যার মধ্যে কি আমরা কি কি স্যাম্পল নিচ্ছি, আমরা কি কি স্যাম্পল নিচ্ছি, কি স্যাম্পলিং টেকনিক, স্যাম্পল কারা কারা থাকছে, কি রিসার্চ ডিজাইন ব্যবহার করব, টোটালি কি টুলস ব্যবহার করবো, কি টেকনিক্স ব্যবহার করবো রিসার্চ ডেটা কালেকশনের জন্য, ঠিক আছে, কি স্ট্যাটিস্টিক্স ব্যবহার করবো, টোটালি ওর মধ্যে থাকে। তবে হ্যাঁ, প্রিপেয়ারিং অফ রিসার্চ ডিজাইন বলতে রিসার্চ ডিজাইন প্রিপেয়ার করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে ইনফরমেশনের সম্বন্ধে সামগ্রিক জ্ঞান থাকতে হবে অবশ্যই, অ্যাবিলিটি অ্যান্ড স্কিলস অফ রিসার্চার অ্যান্ড স্টাফ, ঠিক আছে, সক্ষমতা এবং দক্ষতা থাকতে হবে রিসার্চারের, এবং একটা নির্দিষ্ট টাইমটাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই কাজটা করা যাবে কিনা, যে রিসার্চটা আমি শুরু করবো সেটাকেও একটু প্রিপেয়ার করে নিতে হবে, এবং কতটুকু সে বিষয়ে কতটুকু আমরা ব্যয় করবো বা ব্যয় হবে সেটাও আমাদের একটু বুঝে নিতে হবে রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে। ডিটারমিনিং রিসার্চ স্যাম্পলিং ডিজাইন বলতে এখানে স্যাম্পলিং মেথড বলতে বোঝাচ্ছে, স্যাম্পলিং মেথড অর্থাৎ কি কি স্যাম্পলিং ওয়েতে আমি রিসার্চ করতে পারি। এখানে স্যাম্পলিং মেথড সাধারণত দু রকম হয়ে থাকে, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পল আর হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পল। প্রবাবিলিটি স্যাম্পল সুতরাং সাধারণত করা হয় কোয়ালিটিভ রিসার্চে, যেখানে নর্মাল প্রবাবিলিটি কার্ভ থাকে, এবং কোয়ালিটিভ রিসার্চ করা নন কোয়ালিটি, যেখানে এটা স্পেসিফিক পারপাসিভ স্যাম্পলিং ইউজ করা হয়। প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে এক কথায় কি বোঝাচ্ছে, যেখানে সকল স্যাম্পেলের আসার সুযোগ থাকে, অর্থাৎ আমি প্রবাবেল বলতে কি, এটা সম্ভাবনাময়, অর্থাৎ আমি যে কোনো জায়গা থেকে যখন তখন, মানে যে কোনো জায়গা থেকে যাকে তাকে আমি স্যাম্পল হিসেবে নিতে পারি, সেটা হচ্ছে প্রবাবিলিটি, অর্থাৎ চান্স থাকে, ঠিক আছে, টু বি চান্স টু সিলেক্ট অ্যাজ এ স্যাম্পল। এখানে প্রবাবিলিটি স্যাম্পলের আবার কয়েকটা ভাগ আছে, যেমন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড, ক্লাস্টার ও এরিয়া। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলতে আমি একই ব্যাপার, যেখানে তার সকলের চান্স ইকুয়াল চান্স থাকে স্যাম্পল হিসাবে
সিলেক্ট হওয়ার জন্য। সিস্টেমেটিক স্যাম্পল হচ্ছে কিছুটা অনেকটা পারপোসিভ স্যাম্পলের মতো, অর্থাৎ নির্দিষ্ট একটা স্পেসিফিক ওয়েতে আমি স্যাম্পলগুলো কালেক্ট করবো। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এরকম, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং অর্থাৎ বিভিন্ন যে একটা টোটাল একটা এরিয়া, টোটাল একটা স্যাম্পলিং, ধরুন একটা স্কুল বা কোনো একটা গ্রাম বা শহর, প্রত্যেকে একটা ডিভাইড করব, তাদের বৈশিষ্ট্য অনুযায়ী ডিভাইড করব, বা সিমিলার বৈশিষ্ট্য অনুযায়ী ডিভাইড। অ্যাকচুয়ালি এটা স্ট্র্যাটিফাইডটা হচ্ছে আপনার হেটেরোজিনিয়াস স্টাডি, সরি হোমোজিনিয়াস স্টাডি, অর্থাৎ হোমোজিনিয়াস বলতে একই বৈশিষ্ট্য সম্পূর্ণ কোনো স্যাম্পল যদি থাকে তাহলেই কিন্তু আমরা সেই স্যাম্পলগুলোকে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এ ডিভাইড করতে পারবো, এবং ডিভাইড করে তারপরে আমরা সেখান থেকে ডেটা কালেকশন করবো। এরিয়া বা ক্লাস্টার স্যাম্পলিং হতে কোনো একটা নির্দিষ্ট এরিয়া ভিত্তিক আমরা বিভিন্ন স্যাম্পল কে ভাগ করবো এবং তার থেকে ডেটা কালেকশন করবো। র্যান্ডম নন প্রবাবিলিটি স্যাম্পলটা কোয়ালিটিভ রিসার্চের মধ্যে পরে আমি বললাম, যেখানে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন কনসাসনেস স্যাম্পলিং, জাজমেন্টাল স্যাম্পলিং, কোয়ার্টার স্যাম্পলিং। ঠিক আছে, এখানে নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে এখানে নির্দিষ্ট একটা স্পেসিফিক পারপোসে, আর নির্দিষ্ট একটা উদ্দেশ্যের ভিত্তিতে আমরা স্যাম্পল নিয়ে থাকি। এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল ভাগ আছে: ডেরিভেটিভ স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড, কোয়ার্টার স্যাম্পলিং। ঠিক আছে, কোয়ার্টার বলতে কোয়ার্টার স্যাম্পলিংটা অনেকটা হচ্ছে ডাইমেনশনাল স্যাম্পলিং বলা হয় কোয়ার্টার স্যাম্পলকে, যেখানে কি হয়, যেখানে হচ্ছে বিভিন্ন একটা টোটাল একটা এরিয়াকে, টোটাল একটা স্যাম্পল স্যাম্পলকে টোটাল স্যাম্পলকে একটা বিভিন্ন কোয়ার্টারে ভাগ করা হয়, বিভিন্ন ডিভাইড করা হয় বিভিন্ন ভাগে, এবং সেখান থেকে যেমন মেল ফিমেলে ডিভাইড করা যেতে পারে, বা রুরাল আরবানে ডিভাইড করা যেতে পারে, সেখান থেকে বিভিন্ন স্ট্র্যাটাতে ভাগ করা হয় এবং সে অনুযায়ী ডেটা কালেকশন করা হয়। ক্লাস্টার স্যাম্পলিং বললাম, এরিয়া স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং, বিভিন্ন ধরনের স্টেজ তৈরি করা, বিভিন্ন ভাগ করা। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল এরিয়াজ অনুযায়ী বিভিন্ন ভাগ করা এবং সেখান থেকে ডেটা কালেকশন করা। সিকোয়েন্সিয়াল। ঠিক আছে, কালেকশন অফ ডেটার বলতে এখানে বোঝাচ্ছে, দেখুন কালেকশন অফ ডেটা কিভাবে ডেটাটা কালেকশন করবে। সাধারণত এখানে ইয়ে দেওয়া আছে, এক্সপেরিমেন্টাল রিসার্চে আপনার সার্ভে মেথড দেওয়া আছে, অর্থাৎ ভেরিয়াস ওয়ে রয়েছে, তার মধ্যে এক্সপেরিমেন্টালটা দেওয়া আছে, এক্সপেরিমেন্টাল অর সার্ভে রিসার্চ। যেখানে কি হয়, সার্ভে মেথড ইনক্লুড কি হয়, কিভাবে আমরা সার্ভে মেথডের মাধ্যমে আমরা ডেটা কালেকশন করব, তার মধ্যে বলছে অবজারভেশন, পার্সোনাল ইন্টারভিউ, টেলিফোনস ইন্টারভিউ, মেলিং অফ কোয়েশ্চেনিয়ার্স এন্ড শিডিউলস। এইভাবে আমরা ডেটা কালেকশন করতে পারি। এক্সিকিউশন অফ প্রজেক্ট। এবার আমরা দেখব যে কোন একটা কাজ করার ক্ষেত্রে আমরা কিভাবে করব। ইটস নেসেসারি টু কালেক্ট adequate and dependable data in a systematic manner and in time. Careful watch on uncontrollable factors. Survey must be under statistical control and must deal with non-represent respondent. Okay, এবার দেখছি অ্যানালাইসিস অফ ডেটা, অর্থাৎ কি করে অ্যানালাইসিস করব কোন একটা ডেটাকে, কি করে অ্যানালাইসিস করি। যে কোনো ডেটাকে প্রথমে ক্যাটাগরাইজ র ডেটা, এবং সেগুলোকে কি করি, কোয়ালিটিভ যদি রিসার্চ হয় সেক্ষেত্রে আমাকে সেগুলোকে কোডিং টু ট্রান্সফর্ম ক্যাটাগরাইজ ডেটা টু সিম্বল। এডিটিং ক্যান অলসো ডান at this stage. Tabulation is done to put classified data in forms of table. এবং যদি আমরা কোয়ান্টিটিভ রিসার্চ করি সেক্ষেত্রে আমরা কি করি, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স করি। স্ট্যাটিস্টিক্যাল দু রকমের স্ট্যাটিস্টিক্যাল ইউজ করা হয়, একটা ডেসক্রিপটিভ, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল। এই স্ট্যাটিস্টিক্যাল ইউজ করে কম্পিউটারের মাধ্যমে, বর্তমানে সফটওয়্যারের মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল ইউজ করা হয়, আমরা জানি এসপিএসএস অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, এগুলো ইউজ করা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা রিসার্চ ডেটাগুলোকে অ্যানালাইসিস করে থাকি। হাইপোথিসিস টেস্টিং কি করে করি, এই যে আমরা একটু আগে বললাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চ বা কোয়ান্টিটিভ রিসার্চে আমরা হাইপোথিসিস বিল্ড করি, নাল হাইপোথিসিস বিল্ড করি, এবং সেগুলোকে কিভাবে আমরা ব্যাখ্যা করি এবং ফাইন্ডিংস করি। সাধারণত হাইপোথিসিস টেস্টিং করা হয় কাই স্কয়ার এবং টি টেস্ট এবং এফ টেস্ট, এই তিনের মাধ্যমে। কাই স্কয়ার টেস্ট এবং টি টেস্ট। ঠিক আছে, কাই স্কয়ার টেস্টটা পরে হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে, যেখানে আমরা যদি স্কেল ব্যবহার করি, স্কেল যদি আলোচনা করি আমরা তাহলে বুঝতে পারবো। স্কেল সাধারণত 4 রকমের স্কেল আছে আমাদের, আমরা জানি নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল এন্ড রেশিও। এই নমিনাল এন্ড অর্ডিনাল এই দুটো স্কেল পরে হচ্ছে কোয়ালিটিভ রিসার্চের ক্ষেত্রে, অর্থাৎ নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে। না, নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে যেখানে কাই স্কয়ার আর মিডিয়ান রয়েছে, এবং নন প্রবাবলি নমিনাল ইন্টারভ্যাল এবং রেশিও স্কেল পরে
হচ্ছে নন প্যারামেট্রিক টেস্টের মধ্যে, সরি প্যারামেট্রিক টেস্টের মধ্যে, যেখানে টি টেস্ট এবং এফ টেস্ট পড়ে। সুতরাং এই টি টেস্ট, এফ টেস্ট, কাজ স্কোয়ার এর মাধ্যমে আমরা হাইপোথিসিস টেস্ট করে থাকি এবং সেই হাইপোথিসিসটা রিজেক্ট হলো কি অ্যাকসেপ্ট হলো সেটা যাচাই করে থাকি। জেনারেলাইজড করি, এরপর আমরা কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হয়ে গেলে, কাজ হয়ে গেলে সেগুলোকে আমরা জেনারেলাইজড করি, হাইপোথিসিস বিল্ড করি। সেখানে যদি কোয়ালিটিভ রিসার্চ করি তাহলে হাইপোথিসিস বিল্ড হয়, এবং যদি কোয়ান্টিটিভ রিসার্চ হয় সেখানে আমরা হাইপোথিসিসকে টেস্ট করি। ওকে, এবং প্রিপারেশন অফ রিপোর্ট থেসিস, এবং যেখানে তারপরে যখন আমার কাজটা হয়ে গেল তারপরে আমরা কি করি, ইন্ট্রোডাকশন, সামারি, ফুল রিপোর্ট, কনক্লুশন এন্ড বিবলিওগ্রাফি বলে সেগুলোকে আলোচনা করি। মেথড অফ রিসার্চের ক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে মেনি কাইন্ড অফ মেথোলজি অফ রিসার্চ অ্যাভেলেবেল হেয়ার। এখানে সাধারণত মেথড অফ রিসার্চ বলতে কি যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। প্রথমে এটা হচ্ছে কোয়ান্টিটিভ মেথড, যেখানে কি হয়, ম্যাটার অফ লজিক নট লোকেশন, অর্থাৎ এটা লজিকের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে এবং কোয়ান্টিফাইড এর মাধ্যমে আমরা বিষয়গুলোকে আলোচনা করি, যেখানে যেটা ল্যাবরেটরি বেসড হয় একটা কন্ট্রোল সিচুয়েশনে, ঠিক আছে, গবেষণাগারে হয় এই ধরনের রিসার্চ, এবং এটা একটা পরিমাণগত একটা রিসার্চ, পরিমাণগত একটা মেথড পদ্ধতি। ল্যাবস আর জেনারেলি লোকেটেড ইন ইউনিভার্সিটি অর রিসার্চ ইনস্টিটিউশন, অর্থাৎ এমন ল্যাব যেটা ইউনিভার্সিটি বা রিসার্চ, যে সমস্ত ইনস্টিটিউশনে রিসার্চ গবেষণা করা সেই সমস্ত ইনস্টিটিউশনে ল্যাবরেটরি বেসড হবে। ল্যাবরেটরি এখানে কি থাকে, এটা একটা ল্যাবরেটরি বেসড, যেখানে ইন্টারভেনিং ভেরিয়েবলকে এখানে কন্ট্রোল করা হবে, অর্থাৎ তৃতীয় যে সমস্ত, অর্থাৎ থার্ড যে ইন্টারভেল, যেটা আমরা দুটো ভেরিয়েবলের রিলেশন দেখার ক্ষেত্রে প্রভাব ফেলে, সেগুলোকে আমরা ল্যাবরেটরি বেসডে কন্ট্রোল করতে পারি। ভেরিয়েবল, এখানে দুই ধরনের ভেরিয়েবলকে উল্লেখ করতে হয় এই ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এমন দুটো ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করবো, তার মধ্যে অবশ্যই একটা আরেকটার উপরে ভ্যারি করতে হবে, আরেকটার উপরে ইফেক্ট করতে হবে। যেটা স্বাধীন, যেটা অন্য একটা ভেরিয়েবলের উপর ইফেক্ট করছে, সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। আর যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা সাধারণত কন্ট্রোল, ম্যানিপুলেট, এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো, যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর সাধারণত ইফেক্ট ফেলে, যেটা সুতরাং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা সাধারণত ইফেক্টিভ ভেরিয়েবল বলি, বা রেপ্লিকেটেড ভেরিয়েবল বলি, ঠিক আছে। ডিগ্রি অফ কন্ট্রোল, এখানে ডিগ্রি অফ কন্ট্রোল বলতে যে সমস্ত বিষয় যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে ইউজ অফ প্রিসিশন ইনস্ট্রুমেন্টস টু কন্ট্রোল আনসিন ভেরিয়েবল, অর্থাৎ কোন একটা ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলের উপর কাজ করতে গেলে, রিলেশন দেখতে গেলে, যখন আমরা তৃতীয় ভেরিয়েবল, থার্ড ভেরিয়েবল আমরা ইফেক্ট করছি, সেই ইফেক্ট সেটাকে আমরা কি করে কন্ট্রোল করছি। এখানে কন্ট্রোলের ক্ষেত্রে এই থার্ড ভেরিয়েবলকে কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা যে স্ট্যাটিস্টিক্সটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যানকোভা, অর্থাৎ অ্যানালাইসিস অফ কোভেরিয়েন্স বলে যে স্ট্যাটিস্টিক্স আছে, তার মাধ্যমে আমরা কোনো থার্ড ভেরিয়েবলকে, যেটা ইন্টারভেনিং ভেরিয়েবল এবং বা কনফাউন্ডিং ভেরিয়েবল বলা হয়, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, অবজারভেশনাল মেথড, এটা একটা অবজারভেশনাল মেথড, এবং আচ্ছা সরি, অবজারভেশনাল মেথড হচ্ছে কোয়ালিটিভ রিসার্চের মধ্যে পড়ে, যেটা এমন একটা রিসার্চ যেটা ন্যাচারাল এনভায়রনমেন্টে পর্যবেক্ষণের মাধ্যমে সে ধরনের রিসার্চ করা হয়, কালেকশন করা হয়, এবং একটা স্টেপস ইউজ করা হয়। সার্ভে মেথড, ফিল্ড স্টাডিজ। সার্ভে মেথড আমি একটু আগেই বললাম যে সার্ভে মেথড কোয়ালিটি এবং কোয়ান্টিটিভ বোধ হতে পারে, যেটা ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে পড়ে। এখানে সাধারণত কোশ্চেনিয়ার আর ইন্টারভিউর মাধ্যমে আমরা সাধারণত এই ধরনের রিসার্চ মেথড ইউজ করে থাকি। কেস স্টাডিজটা অনেকটা আমি কি বলেছিলাম, কেস স্টাডিজটা পরে হচ্ছে লংজিটিউডাল রিসার্চ ও সার্ভে। লংজিটিউডাল রিসার্চের মধ্যে পড়ে, যেটা সায়েন্টিফিক বায়োগ্রাফিক্স, অর্থাৎ কোনো একটা ব্যক্তির সম্বন্ধে, তার পার্সোনালিটি, কারণ সামগ্রিক জীবন সম্বন্ধে জানার জন্য একটা সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত উপায়ে তাকে নিয়ে ইনডেপথ স্টাডি করা, সেটা হচ্ছে কেস স্টাডির মধ্যে পড়ে। এছাড়া এটা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ পার্সন লাইফ ইভেন্ট, অর্থাৎ কোনো ব্যক্তির সম্বন্ধিত বিষয়গুলোকে পুনর্যাচাইকরণ করার জন্য বা পুনর্গঠন করার জন্য এই ধরনের রিসার্চ করা হয়, যেটা লংজিটিউডাল রিসার্চের মধ্যে পড়ে, অর্থাৎ সার্ভে কেস স্টাডি রিসার্চটা লংজিটিউডাল রিসার্চের মধ্যে পড়ে, যেটা একটা দীর্ঘ সময় ধরে একটা ব্যক্তির জীবন প্রবাহ সম্বন্ধে টেস্ট করা হয়। টেস্ট মেথড, এখানে সাধারণত কোনো ব্যক্তির অ্যাবিলিটি, ইন্টারেস্ট, এটা হচ্ছে মেনি কাইন্ড, এখানে হচ্ছে তো আপনার মেজার্স অল কাইন্ড অফ অ্যাবিলিটি, ইন্টারেস্ট, অ্যাটিটিউড অ্যান্ড অ্যাকম্পালিশমেন্ট, সাবজেক্ট আর প্রেজেন্ট উইথ এ ইউনিফর্ম সিচুয়েশন টু এ গ্রুপ of people who vary in aspects relevant to the situation.
ওকে, রিসার্চ এথিক্স, যে কোনো কাজ করার ক্ষেত্রে, রিসার্চ করার ক্ষেত্রে আমাদের রিসার্চ এথিক্স বা নিয়মাবলীগুলো অবশ্যই মানতে হবে। অর্থাৎ আমি যেখান থেকে ডেটা কালেকশন করব, সেই ডেটা কালেকশন ডেটাগুলো যদি কোনো একটা যাদের স্যাম্পল হিসেবে সিলেক্ট করেছি তারা যদি না দেয়, বা তারা যদি দেয়, তারা যদি কোনো ভয় পায় যে আমরা যে ডেটাগুলো দিচ্ছি সেগুলো আদৌ গোপন থাকবে কিনা, প্রাইভেসি তার কোনো থাকবে কিনা, তার যে একটা নিয়মাবলী, এবং তার ক্ষেত্রে এই রিসার্চ এথিক্সটাকে ব্যবহার করা হয়। যেমন এখানে বলা হয়েছে রিসার্চার মাস্ট এনশিওর দ্যাট ডেটা ইজ অ্যাকুরেট। অর্থাৎ প্রথমে রিসার্চ এথিক্সের ক্ষেত্রে মনে রাখতে হবে রিসার্চার যে সমস্ত ডেটাগুলো কালেকশন করছে সেগুলো সঠিক কিনা, সেগুলোকে অবশ্যই যাচাই করতে হবে, এবং সেই জন্য ইন্টারনাল ক্রিটিসিজম করা হয়। রিসার্চার মাস্ট নট ট্রাই টু ইন্টেনশনাল প্রুভ এ পয়েন্ট। অর্থাৎ রিসার্চার, কোনো গবেষক রিসার্চ করার ক্ষেত্রে কখনোই কোনো গবেষক রিসার্চ করার কখনোই তাদের নিজের যে সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না, ঠিক আছে? এবং যা থেকে ডেটা কালেকশন করছে, অর্থাৎ কোনো একটা রিসার্চ করার ক্ষেত্রে রিসার্চার কখনোই জোর করে বা চাপ দিয়ে, মানসিকভাবে বা শারীরিকভাবে কোনো চাপ দিয়ে কোনো রকম ডেটা কালেকশন করার চেষ্টা করবে না, সেটা ক্ষেত্রে রিসার্চ এথিক্স নিয়মাবলীটা থাকে না। রিসার্চার মাস্ট এনশিওর the data is sufficiently investigated and finding the totally accurate। যথার্থ হতে হবে। কোনো একটা ডেটা কালেকশন যখন করব, আমরা সেই ডেটা কালেকশনটা কতটা সত্যতা আছে, আদৌ ডেটা কালেকশনটা আমার রিসার্চের সঙ্গে, আমার কাজের সঙ্গে বা আমার ভেরিয়েবলের সঙ্গে রিলেট কিনা, সেটাও আমাকে একটু বুঝে নিতে হবে, বুঝতে হবে। Researcher must not misrepresent the statistical accuracy of data, or nor must they over-represent the results by alternating the findings. Okay. Researcher must ensure privacy, anonymity, and set out the code of ethics। অর্থাৎ রিসার্চার যে সমস্ত ডেটাগুলো কালেকশন করছে স্যাম্পেলের থেকে, সেই স্যাম্পেলের থেকে যে ডেটাগুলো কালেকশন করছে সেগুলোকে অবশ্যই একটা গোপনীয়তা বজায় রাখতে হবে, ঠিক আছে? আর না হলে রিসার্চ এথিক্সটা নষ্ট হয়ে যায় বা রিসার্চটা ভঙ্গ হয়। এবার আমরা দেখে নেব থেসিস রাইটিং অ্যান্ড টাইপিং এ রিপোর্ট। রিসার্চ রিপোর্ট বা রিসার্চ থিসিস করার ক্ষেত্রে যে মেইনলি যে সমস্ত যে ফরম্যাটটা থাকে, কন্টেন্ট ফরম্যাট, সেটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে? এখানে প্রথমেই ফরম্যাট রিসার্চ রাইটিং, এখানে প্রিলিমিনারি সেকশন থাকে যেখানে টাইটেল, অ্যাকনোলেজমেন্ট, টেবিল অফ কন্টেন্ট, লিস্ট অফ টেবিল, ফিগার, লিস্ট অফ ফিগার। মেন বডিতে কি থাকে? মেন বডি থেকে ইন্ট্রোডাকশন অফ টু বি টপিকস, অ্যানালাইসিস অফ লিটারেচার, ডিজাইন স্টাডি, রিপ্রেজেন্ট অ্যানালাইসিস অফ স্টাডি, সামারি অ্যান্ড কনক্লুশন, এবং লাস্টে কি থাকে? রেফারেন্স সেকশন, যেখানে বিবলিওগ্রাফি, অ্যাপেন্ডিক্স এন্ড ফুটনোট। বিবলিওগ্রাফিটা কি? বিবলিওগ্রাফিটা হচ্ছে এমন কিছু রেফারেন্স যেগুলো যে সমস্ত রেফারেন্সগুলো আমরা বিভিন্ন বই থেকেও নিয়েছি, হার্ড কপি বই থেকে, বিভিন্ন সফট কপি বা ইন্টারনেট বেসড। অর্থাৎ বিবলিওগ্রাফি এবং রেফারেন্স এই যুক্ত হয়েই, বিবলিওগ্রাফি এবং রেফারেন্সের ইনফরমেশন যুক্ত হয়ে বিবলিওগ্রাফিতে রেফারেন্সগুলো লেখা হয়। অর্থাৎ বিবলিওগ্রাফি বলতে বিভিন্ন ওয়েবসাইট লিংক, এবং রেফারেন্স বলতে বিভিন্ন যে থিওরিক্যাল যে সমস্ত, বা থিওরিক্যাল না, সরি, মানে হার্ড কপি বেসড যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো বা রেফারেন্সগুলো আমরা কালেকশন করেছি বা সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়েছি, সাহায্য নিয়েছি রিসার্চ কাজের জন্য, সেগুলো বিবলিওগ্রাফিতে টোটালি ইউজ করা হয়। অ্যাপেন্ডিক্সে করা হয়। অ্যাপেন্ডিক্সে হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের যে বিভিন্ন ধরনের ডেটা কালেকশন করার জন্য যে কোশ্চেনিয়ার ফ্রেম করা হয়েছে, তারপরে যে সমস্ত প্রতিষ্ঠান থেকে আমরা রিসার্চ রেগুলেশন করি, সেই সমস্ত প্রতিষ্ঠানের পারমিশন লেটার এই অ্যাপেন্ডিক্সে দেওয়া থাকে। ফুটনোটস হচ্ছে কোনো একটা লেখার মাঝে মাঝে কোনো একটা লেখার মাঝে যদি ওই লেখাটা সরাসরি আমি কোনো একটা জায়গা থেকে, কোনো একটা বই থেকে বা কোনো একটা ইন্টারনেট কালেকশন ম্যাটেরিয়ালস থেকে নিয়ে থাকি, তাহলে ওই ওই টোটাল ম্যাটেরিয়ালস, ওখানে একটা ফুটনোট, একটা রেফারেন্সিং সিস্টেম, যেখানে ওখানে একটা ক্লিক করতে হয়, সিলেক্ট করতে হয়, এবং ওয়ার্ড পেজে এটা ডাব্লিউবি, সরি, এমএস ওয়ার্ডে আছে, ওখানে ক্লিক করলে, ফুটনোটে ক্লিক করলে নিচে ওই লেখাটা কোথা থেকে নিয়েছি তার একটা রেফারেন্স ওখানে দেওয়া থাকে। ওকে, তো এই টোটাল একটা বুঝতে পেরেছি যে আমরা টোটাল একটা রিসার্চের একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম, যেখানে আমরা রিসার্চ অ্যাপটিটিউডের ইউনিট 1 এর বিষয়গুলোকে আমরা দেখতে পাবো, ঠিক আছে? এই ম্যাটেরিয়ালসটা আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো। আমার একটা ভিডিও আছে ইউটিউবে, যে ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমার এখানে একটা ওয়েবসাইট আছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথা থেকে এটা কালেকশন করবেন, ঠিক আছে? এছাড়া আপনার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটা দিয়ে দেবো, ইমেল নাম্বার দিয়ে দেবো, যেখান থেকে আপনারা যেখানে আমাকে মেল করে
আমাকে বলতে পারেন যে ম্যাটেরিয়ালসটা প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ম্যাটেরিয়ালসটা পেয়ে যাবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার এই ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন সবসময়। যে কোনো ভিডিও লাস্ট অবধি দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। কারণ এই ধরনের কনসেপ্টগুলো এমনই বিষয় যেগুলো অর্ধেক অর্ধেক বা স্কিপ করে দেখলে আপনারা বিষয়টা কোনো কিছুই বুঝতে পারবেন না। বিশেষত রিসার্চ রিলেটেড কোনো একটা কনসেপ্ট বা আমাদের এডুকেশন পেপার 2 রিলেটেড কোনো একটা কনসেপ্ট সম্পূর্ণ দেখতে হবে ভিডিওগুলো, এবং অবশ্যই ভিডিওটা আমার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, না হলে পরবর্তী যে ভিডিওটা আপনার আসতে চলেছে সেগুলো আমরা বুঝতে পারবেন না। সুতরাং ঠিক আছে, আজকে এই অবধি। এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার সহজেই পেয়ে যান।